আম্মু, আমি এই বিয়ে করব না মানে করব না। ওই পিচ্চি একটা ছেলের সাথে আমার বিয়ে কোন হিসেবে ঠিক করলে? আমি ওকে ছোট ভাইয়ের মতো দেখি, আর সেখানে কিনা তুমি আমাকে ওর সাথে বিয়ে দেবে? আম্মু, এসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দাও। আমি কখনো ওকে বিয়ে করব না। চুপ কর, বিয়ে করবি না মানে? আর আরুষ তোর কোন সম্পর্কের ভাই লাগে? শোন, ওকে তুই বিয়ে করবি, এইটাই আমার শেষ কথা। ডিভোর্সি মেয়ে হয়ে এত জিদ ভালো না। তুলি, তোর আপুকে সাজিয়ে নিয়ে আয়। আমি ডিভোর্সে বলে আমার কোনো দাম নাই? আমার কথার কোনো গুরুত্ব নাই নাকি? আমি আর কাউকে বিয়ে করতে চাই না। আম্মু, তুমি শুনছো? আমি কাউকে বিয়ে করতে চাই না। আর ও তো ওই পিচ্চি একটা ছেলেকে তো কখনোই না। তোকে তো বিয়ে করতেই হবে। আমরা কতদিন বাঁচবো? তোকে সারা জীবন দেখে রাখার জন্য হইলেও একটা মানুষের দরকার আছে। আর আরো ছোট একটা ছেলে, ওকে যেভাবে গড়িয়ে তোলা যাবে সেভাবেই গড়ে উঠবে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোর আম্মু, কোনটাতে তোর ভালো হবে ওইটা আমার থেকে তুই বেশি বুঝবি না। টিয়া রেগে গিয়ে আরো কিছু বলবে তার আগেই টিয়ার আম্মু চলে গেল। তুলি আর সব কাজিনরা মিলে টিয়াকে জোর করে সাজিয়ে দিতে লাগলো। আর এইদিকে আরুষর আম্মুকে বলতে লাগলো, আম্মু, আমি ম্যামকে বিয়ে করব না। উনি আমার কলেজের ম্যাম, সবাই জানলে আমাদের নিয়ে হাসাহাসি করবে। প্লিজ আম্মু, এই বিয়েটা ভেঙে দাও। আমি ওনাকে সবসময় বড় আপু বলে ডাকছি, সেখানে হুট করে এভাবে তাকে বউ বানানো, এইটা আমি পারবো না। আম্মু প্লিজ, আন্টিকে বুঝিয়ে বলো না। আরুষ, আমি জানি টিয়া তোর অনেক সিনিয়র, কিন্তু তুই কি চাস না তোর বোন সুখে থাকুক? দেখ, তোর বোনের এত ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হচ্ছে, নিজের বোনের সুখের কথা ভেবেও তো এটা মেনে নিতে পারিস। আম্মু, রাহাত ভাইয়া তো আতিয়াকে পছন্দ করছে, তাই তাদের বিয়ে হচ্ছে। কিন্তু আমাদের বিয়ে দেওয়ার মানে কি? তোর কি মনে হয় তোর বোনকে এমনি এমনি ওই ঘরে বউ বানাচ্ছে নাকি? তোর সাথে টিয়ার বিয়ে দিবে জন্য এমন করছে। দেখ আরুষ, আমি তোর থেকে জীবনে কিছুই চাই নাই। আজ আমার মেয়ের সুখ তোর কাছে ভিক্ষা চাচ্ছি। দয়া করে এই বিয়েটা করে ফেল। তুই যদি বিয়ে না করিস তাহলে তোর বোনেরও বিয়ে হবে না। আরুষের আম্মু আরুষের সামনে আঁচল পেতে ভিক্ষা চাইতে লাগলো। আরুষের আম্মুর হাত দুইটা ধরে বলল, আম্মু, এভাবে বলো না। আমি বিয়ে করব। তুমি আর আপু আব্বু ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউ নাই। তোমরা আমার জীবন, সেখানে তোমাদের ভালোর জন্য আমি সব করতে পারি। আরুষের কথা শুনে আরুষের আম্মু আরুষের কপালে চুমু দিয়ে হাসি মুখে বলল, আমি জানতাম আমার ছেলেটা আমার কথা অমান্য করবে না। আচ্ছা আরুষ, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি নিচে চলে গেলাম। আরুষের আম্মু চলে গেল। আরুষকে ওর বন্ধুরা রেডি করে দিতে লাগলো। আরুষের বেস্ট ফ্রেন্ড রাকিব বলল, আরুষ, তুই এই বিয়ে করিস না। তোর মা তোকে ইচ্ছে করে এখানে ফাঁসিয়ে দিয়ে যাচ্ছে। তুই কবে চালাক হবি বল? দেখ, এখনো সময় আছে, তুই পালিয়ে যা। আমরা তোকে পালাতে সাহায্য করব। না, আমি এখন থেকে পালাতে পারবো না। আমি পালালে আমার বোনের কি হবে? আমি নিজের সুখের কথা ভেবে বোনের জীবন নষ্ট করতে পারি না। তাই বলে নিজের জীবনটা শেষ করে দিবি? তুই খুব ভালো করে জানোস টিয়া ম্যাম কতটা ভয়ঙ্কর একটা মেয়ে। কলেজে প্রায় ছেলেরা ভয়ে কাঁপে ওনাকে দেখলে, আর তুই কিনা সেই মানুষের সাথে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিচ্ছিস। বাদ দে, যা হোক আল্লাহ ভরসা। চল নিচে যাই, সময় হয়ে যাচ্ছে। রাকিব আর কিছু বলল না, আরুষকে নিয়ে যেতে লাগলো। আরুষকে টিয়ার ভাইয়ের পাশে বসিয়ে দিল। আরুষকে দেখে অনেক মেয়েরা নানা ধরনের কথা বলতে লাগলো। কেউ কেউ বলতে লাগলো, টিয়ার ডিভোর্সি হয়ে এত কিউট ছেলেকে পেয়ে যাবে, টিয়ার কপাল অনেক ভালো। আরও নানা ধরনের কথা বলতে লাগলো। আরুষ ওইদিকে কান দিল না। অনেকক্ষণ বসে থাকার পর কাজে আসলে বিয়ে পড়ানো শুরু করে দেয়। বিয়ে পড়ানো শেষ হলে সবাইকে খেতে দেয়। আরুষকে টিয়াকে খাইয়ে দিতে বলল। আরুষ না চাইতেও খাওয়াই দিতে বাধ্য হলো। টিয়ার রাগ হতে লাগলো, কিন্তু কিছু না বলে সবার কথা মতো আরুষকে খাওয়াই দিতে লাগলো। আরুষের বোনের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আমার বোনটা কত খুশি, আর আমি কিনা নিজের ভালোর জন্য পালাতে চাইছিলাম। আমার বোন সুখী তো আমিও সুখী।
খাওয়া দাওয়া শেষ হইলে সবার নাচ করা গান গাওয়া দেখতে লাগলো। সবাই আনন্দ করছে, আরুষ আর তিয়া বসে থেকে দেখতে লাগলো। আর 12টার দিকে তিয়াকে বাসর ঘরে রেখে আসলো। আরুষ ওর বন্ধুর সাথে এক পাশে গিয়ে বসে থেকে কথা বলতে লাগলো। রাকিব আরুষকে বলল, শোন মাম্মু, বিয়ে যখন হয়ে গেছে এখন তুই তার স্বামী, তাই বাসর ঘরে বিড়াল ভালো করে মারবি, বুঝছিস? আরুষ ভুরকুচকে তাকিয়ে বলল, বিড়াল কেন মারবো? বিড়াল তো আমার অনেক পছন্দের প্রাণী। আমি বিড়াল মারবো কেন? আরুষের কথা শুনে সবাই সজোরে হেসে উঠল। আরুষ ভ্যাবাচাকা খেয়ে বলল, কি রে, হাসোস কেন? আরে শালা, বিড়াল এইটা ওই বিড়াল না, বলো এইদিকে কান দে, আমি বুঝিয়ে বলি। আরুষ রাকিবের দিকে কান এগিয়ে দিতে আরুষকে বাসর ঘরে ব্যাপারে সব বলতে আরুষ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, যা শালা। এখন তো বুঝছো, এখন চল বাসর ঘরে যাবি, আর মনে যেন থাকে কি করতে হবে। আরুষের বন্ধুরা সবাই আরুষকে নিয়ে বাসর ঘরের সামনে গেল। দেখতে পাই আরুষের শালিকারা দাঁড়িয়ে আছে। রাকিব সবাইকে বলল, আরে আপনাদের 10,000 টাকা দেওয়া হবে, সব আমার কাছে, চলেন ভাগ করে দেই। 15,000 টাকা লাগবে, 10,000 টাকা হবে না। আরে সমস্যা নাই, আমার সাথে আসেন। আরুষ ভুরকুচকে তাকে কানে কানে বলল, এত টাকা আমার কাছে নাই, কি করছিস? তোর শ্বশুর আমার কাছে টাকা দিয়েছে, আর 10,000 টাকা দিব, আর 10,000 আমরা পার্টি করব। টাকাটা নিয়েছস কেন? এটা দিয়ে তুই চুপচাপ থাক, তুই ভিতরে যা, আমি ওদের নিয়ে যাই। রাকিব আরুষকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে আরুষ পড়ে যেতে যেতে বেঁচে যায়। আরুষ নিজেকে সামলিয়ে নিল। আরুষ সামনের দিকে তাকিয়ে দেখে তিয়া পা ঝুলে বসে আছে। আরুষ কি বলবে বুঝতে না পেরে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আরুষ শোনো, আমার তোমার সাথে কথা আছে। জি বলেন। আমি অন্তঃসত্ত্বা। আরুষ যেন থমকে গেল। আরুষ হাসি মুখে বলল, অভিনন্দন। ধন্যবাদ। আমি মা হতে যাচ্ছি, তার মানে বুঝতে পারছো, আমাকে তুমি টাচ করতে পারবে না। আমার কাছে আসার চেষ্টা করলে তোমার খবর আছে। আপনি তো আমার স্ত্রী, তাহলে আমি কেন আপনাকে টাচ করতে পারবো না? তুমি কি বাচ্চা বোঝো না? বাচ্চা পেটে থাকলে ফিজিক্সের সম্পর্ক করতে হয় না। বুঝলাম, বাট আপনার হাত তো ধরতে পারবো না কি? ওটাও করতে পারবে না। মোট কথা, আমার কাছে আসবে না। কেন? হাত ধরলে কি সমস্যা? জানি না, আমার কাছে আসবে না, এটাই শেষ কথা। আর হ্যাঁ, আমি যে তোমার স্ত্রী এইটা যেন কলেজে বা আমার ফ্রেন্ড গ্রুপের কেউ না জানে। ওকে। গুড। যাও এখন শুয়ে পড়ো, বাট খাটে না, নিচে শুয়ে পড়ো। আলমারির পাশে পাটি আছে, আর আলমারির ভেতর কাঁথার চাদর আছে, আর এখান থেকে বালিশ নাও। ঠিক আছে। আরুষ কোনো কথা না বলে নিজের বিছানা করে নিল আর শেরানি খুলে ফেলল। তিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তুমি আমাকে বিয়ে কেন করলে? আমি যতটা জানি তুমি তোমার বোন আমাদের সম্পর্ক দেখে বিয়ে করলে, তাই না? তোমার নামে তো আব্বু একটা বাসাও দিয়ে দিবে 1 বছর হয়ে গেলে। আপনার যেটা মনে হয় ওইটা ভাবেন। ও, আমি এখন বাহিরে যাব কিভাবে? আমার পোশাক তো সব অন্য রুমে আছে। ওইদিন শপিং ব্যাগ দেখছো, ওইগুলো তোমার, তুলে দিয়ে গেছে। আর শপিং ব্যাগগুলো চেক করে দেখো, ওর জন্য টি শার্ট, পাঞ্জাবি রাখা আছে। আর টি শার্ট আর একটা প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে পোশাক পরিবর্তন করে বের হলে তিয়া বলল, শোনো, ওইগুলো আলমারিতে রেখে দাও এক সাইডে, আমারগুলো এলোমেলো করলে খবর আছে। আরুষ কিছু না বলে সুন্দর করে এক সাইডে বিছানা করে নিল। তারপর লাইট অফ করতে যাবে। তিয়া বলল, লাইট অফ করো না। চিন্তা করবেন না, আপনার ঘুমের সুযোগ নিতে যাব না। চুপ করে ঘুমাও, আজকের দিনটা রাগ দেখাতে চাচ্ছি না। আর হ্যাঁ, ঘরের ভেতরে কি হয় না হয় এটা যেন বাহিরে না যায়, তাহলে কিন্তু মেরে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। ভয় পাই নাই। তাই নাকি? আমি উঠবো নাকি? না না ম্যাম, আমি তো মজা করছি। গুড নাইট ম্যাম। আরুষ চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। তিয়া আরুষের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে ভাবতে লাগলো,
এইটুকু একটা ছেলের সাথে আমার বিয়ে কিভাবে দিতে পারলো? আম্মু আব্বু মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? আর ওর আম্মুই বা কেমন, কোন হিসাবে আমার সাথে ওকে বিয়ে দিল? আর ওই বা কেমন যে আমার মতো ডিভোর্সি মেয়েকে বিয়ে করলো? এটা নিশ্চয়ই টাকার খেলা। টাকার লোভ এত যে ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে বাধলো না। যত সব ফালতু ফ্যামিলি। মেজাজটাই এত গরম হচ্ছে না। তিয়া আরুষের থেকে চোখ সরিয়ে নিয়ে ঘুরে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই আরুষ দেখে তিয়া বিছানায় নাই। দরজার দিকে তাকিয়ে দেখে দরজা ভিতর থেকে লক করা। আরুষ বুঝতে পারলো তিয়া ওয়াশরুমে গেছে। আরুষ উঠে চাদরটা ভাঁজ করে আলমারিতে তুলে রাখলো। পাটিটা এক কানিতে ভাঁজ করে রেখে দিল। পিছনের দিকে ঘুরে ওয়াশরুমের দিকে চোখ যেতে আরুষ অবাক হয়ে তিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। তিয়াকে ভেজা চুলে এতটাই সুন্দর লাগতে পারে আরুষের যেন বিশ্বাসই হচ্ছে না। আরুষকে তিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে তিয়া বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়েছো কেন? তিয়ার কথা শুনে আরুষ তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নিয়ে বলল, আপনি গোসল করছেন কেন? আমাদের মাঝে তো কিছুই হয় নাই। গোসল না করলে সবাই বুঝে ফেলবে আমার সাথে তোমার কিছু হয় নাই। আমি যে তোমাকে স্বামী হিসেবে মানি নাই এইটা জেনে যাবে, তাই গোসল করছি। তুমিও যাও, গোসল করে নাও। ও আচ্ছা। আরুষ আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। আর মনে মনে ভাবলো, বুদ্ধি কি, কিছু না করে সবার সামনে প্রমাণ করতে হবে করছি। ধুর, ভালোই হয়েছে। ওনাকে স্ত্রী হিসেবে মানতে ইচ্ছে করছে না। যদি অধিকার চাইতো তাহলে কি যে হইতো। যাই, গোসল করে নেই। আরুষ ওয়াশরুমে চলে গেল। গোসল করে পোশাক পরিবর্তন করে প্যান্ট শার্ট ধুতে গিয়ে তিয়ার 3 পিস বালতিতে দেখে আরুষ বুঝতে পারলো না কি করবে। আরুষ ওয়াশরুমের দরজা খুলে দেখে তিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে চুল শুকাচ্ছে। আরুষ তিয়াকে কিছুক্ষণ দেখে পড়ল। ম্যাম, আপনার 3 পিস কি ধুয়ে দিব? তিয়া আরুষের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলল, না, তোমার শার্ট প্যান্ট রেখে দাও, রহমান ধুয়ে দিবে, তোমাকে কষ্ট করতে হবে না। দরকার নাই, আমি করে দিচ্ছি। আমি বলছি না রেখে দিতে, তোমাকে এসব করতে হবে না। আমার বউয়েরটা একটা ছেলে মানুষ ধুয়ে দিবে। এটা কেমন দেখায়? যদি রুনা আন্টি করতো তাহলে এক ব্যাপার ছিল। আরুষের কথা শুনে তিয়া কিছু অবাক হয়ে বলল, কি বলে? তোমার বউ দেখো আরুষ, তুমি আমাকে বউ বলবে না। আমি তোমাকে। তিয়া আর কিছু বলতে যাবে তখনই দরজা নক করার শব্দ হলো। জোরে জোরে দরজা নক করাতে তিয়া বিরক্ত হয়ে দরজা খুলতে চলে গেল। আরুষের কিছুটা খারাপ লাগলো, কিন্তু কিছু না বলে ওয়াশরুমে গিয়ে 3 পিস শার্ট প্যান্ট ধুতে লাগলো। তুলি দরজা থেকে বলল, কি ব্যাপার, ওয়াশরুম থেকে এত শব্দ হচ্ছে কেন? ধুলাবাই কি করে? জানি না। তা এত জোরে নক করছিলি কেন, কি হয়েছে? তোমাদের নিচে যেতে বললো। তুলি কথাগুলো বলে আরুষকে খুঁজতে লাগলো। আরুষ ওয়াশরুম থেকে বের হয়ে বেলকনির দিকে যাবে তখনই তুলি বলল, স্যার আপনার হাতে এগুলো কেন? সরি স্যার, না দুলা ভাই, আপনার হাতে ওসব কেন? আফু আপনাকে ধুয়ে দিতে বলছে নাকি? আফু এগুলো কি? আমি এখন আম্মুকে বলে দিব। তিয়া আরুষ কিছু বলার আগেই তুলি চলে গেল। তিয়া ডাকলে শুনে না। আরুষ যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। তিয়া রেগে রুমের ভিতর এসে বলল, তোকে বললাম না যে ওইগুলো ধুতে হবে না? তুই রেখে দে, রহমান এসেছে ধুয়ে দিবে। তুই কি আমাকে বকা খাওয়ানোর জন্য ইচ্ছে করে এরকম করলি নাকি? তিয়ার কথা শুনে আরুষ ভয় পেয়ে গেল। আরুষ ঢোক গিলতেই তিয়া রেগে আরুষের দিকে আসতে নিলে আরুষ তাড়াতাড়ি করে বেলকনিতে গিয়ে দরজা লাগিয়ে দিল। তিয়ার আরও রাগ উঠে গেল। তিয়া দরজা থাপড়াইতে লাগলো আর বলতে লাগলো, আরুষের বাচ্চা, দরজা খুল, তোর আজকে খবর আছে। আমি ভেবেছিলাম বিয়ের এই কয়দিন তোর সাথে খারাপ ব্যবহার করব না, কিন্তু তুই আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করলি। দরজাটা খোল বলছি। তিয়ার কথা শুনে আরুষের হাত পা কাঁপতে লাগলো। আরুষ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ম্যাম, আমি বুঝতে পারি নাই, তুলি ভুল বুঝবে। ম্যাম প্লিজ ক্ষমা করে দেন। তুই আগে দরজা খুল, না হলে কিন্তু আমি দরজা ভেঙে যদি তোর কাছে যাই তাহলে তোর কি অবস্থা খারাপ করে দিব। কথাটা বলে আরো জোরে জোরে থাপড়াতে লাগলো। আরুষ ধোয়া জামা কাপড় সব মেলে দিয়ে ভয়ে ভয়ে দরজা খুলতে লাগলো। দরজা খুলতেই তিয়া যেই থাপ্পড় মারতে যাবে, আরুষ সাথে সাথে তিয়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দেয়। তিয়া যেন অবাক হয়ে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। আরুষ আলতো করে তিয়ার কোমরে হাত রাখতেই তিয়া কেঁপে উঠল।
তিয়ার রাগ যেন দ্বিগুণ হয়ে গেল। তিয়া আরুষের হাত ধরে জোরে ধাক্কা দিলে আরুষ সোজা বেলকনির দরজার সাথে ধাক্কা খেয়ে পিঠে ব্যথা পেল। কলার ধরে সোজাভাবে দাঁড় করিয়ে গালে সজোরে থাপ্পড় লাগিয়ে দিল। এত জোরে থাপ্পড় মারল যে আরুষের ঠোঁট কেটে রক্ত ঝরতে লাগলো। তিয়া রেগে আরুষের কলার চেপে ধরে পড়ল। আর কোনো দিন যদি এমন দুঃসাহস দেখাস তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। গলা থেকে হাত সরিয়ে চলে যেতে নিলে আরুষ পিছন থেকে জড়িয়ে ধরলে তিয়ার সারা শরীর শিউরে উঠল। তিয়া কিছু বলার আগে আরুষ তিয়ার শরীরের আঁচল ধরে রক্ত মুছতে লাগলো। তিয়ার আগে আবার মারতে যাবে, আরুষ অন্য হাত দিয়ে শক্ত করে হাত ধরে ফেলে। তিয়া আরেক হাত দিয়ে থাপ্পড় মারবে। আরুষ নিচে বসে পড়ে আর দাঁত বের করে হাসতে হাসতে বলল, আর এমন করব না, প্লিজ ম্যাম, এবারের মতো ক্ষমা করে দেন। আপনি যদি রাগী হন, আমিও আপনার স্বামী। আপনি যত রাগ করবেন আপনার সাথে রোম্যান্স করব তত। আর যদি শান্ত থাকেন তাহলে আপনার সম্মান করব। আপনার সাথে জোর করে এসব করতে যাব না। যাই হোক, আপনার পোশাক না মেয়ে কোনো ভুয়াকে দিয়ে কাজ করাবেন, আর না হইলে আমি করে দিব। আর বাবু হইলে পরে থেকে নিজের পোশাক নিজেই ধুয়ে নেবেন। আরুষ কথাটা বলে সোজা হয়ে দাঁড়িয়ে শীষ বাজাতে বাজাতে যেতে লাগলো। তিয়া রেগে হাতের কাছে থাকা গ্লাসটা আরুষের দিকে ছুঁড়ে মারল। আরুষ তাড়াতাড়ি করে সরে গিয়ে বলল, আসবো নাকি কিস করতে? দেখেন বাবু পেটে, এখন একটু শান্ত হয়ে থাকেন, নামাজ কালামের প্রতি মনোযোগী হন। বাবু হইলে তো সেই ওর আব্বু হিসেবে আমি থাকবো। তাই আমি চাই না আমার মেয়ে বা ছেলে তার আম্মুর মতো এমন ফাজিল মার্কা হোক। তিয়ার আগে দাঁতে দাঁত চেপে শাড়ির আঁচল খামছে ধরল। তিয়ার আম্মু তুলি এসেছে কাজ দেখে আর তিয়াকে এভাবে রেগে থাকতে দেখে তিয়ার আম্মু বলল, তিয়া, তুই আরুষকে গ্লাস ছুরি মেরেছিস? যদি গ্লাস লাগতো তাহলে কি হতো? কি হবে? মাথা ফাটলো না কেন? ছোট লোকের বাচ্চার সাহস দেখে আমি বাঁচি না। ওর কত বড় সাহস আমার সাথে। তিয়া কথা বলতে গিয়ে থেমে গেল। আরুষ মিটিমিটি করে হেসে বলল, আপনার সাথে কি? হ্যাঁ। আরুষের কথা শুনে তিয়ার রাগ আরো বেড়ে যেতে লাগলো। তিয়ার আগে আরো কিছু দিয়ে ছুঁড়ে মারতে যাবে, সাথে সাথেই তিয়ার আম্মু তুলি ধরে ফেলে। তিয়ার আম্মু, তিয়া, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আম্মু, এই ছোট লোকের বাচ্চাকে এখান থেকে যেতে বলো, না হইলে আমি ওকে খুন করে ফেলবো। দুলাভাই, আপনি প্লিজ যান, আপুকে আরো রাগিয়ে দিয়েন না। তোমরা যাও, আমি দেখতে চাই ম্যাম কত রাগ করতে পারে। দেখলে আম্মু, ওই ছোট লোকের বাচ্চার সাহস কত বড়, ওই আমার রাগ তুলতে চাচ্ছে। আম্মু ছাড়ো আমাকে, ওকে আমার রাগটা খায়। না বাবা থাক, আমি যাইগা। বড়লোক বাবার বড়লোক মেয়ের রাগ দেখতে আমার এখন ইচ্ছে করছে না। আরুষ কথাটা বলে শীষ বাজাতে বাজাতে চলে গেল। তিয়ার আম্মু তিয়াকে বলল, তিয়া, তুই কি আরুষকে স্বামী হিসাবে মেনে নাস নাই? তিয়া ওর আম্মুর কথা শুনে রাগ এক নিমিষে শেষ হয়ে গেল। তিয়া বুঝতে পারছে না কি বলবে। তুলি বলল, আমার মনে হয় না আপু দুলাভাইকে মেনে নিয়েছে। আপুর শয়তানটার জন্য দুলাভাইকে কেন দূরে সরিয়ে দিচ্ছিস? যে তোকে ভালোবাসে না সেই মানুষটার জন্য কেন ভাবে নিজের জীবনটা নষ্ট করছিস? তোরা যা তো, মাথা নষ্ট করিস না। আমার আর কাউকে সহ্য হচ্ছে না, প্লিজ যা আম্মুকে নিয়ে। তিয়া, আমি তোর মা, আমি নিশ্চয়ই চাইবো না আমার মেয়ে অশান্তিতে থাক। আমি সব সময় চাইবো আমার মেয়েরা ভালো থাকুক, সুখে থাকুক। দেখ, একবার নিজের পছন্দে বিয়ে করেছিলি, আমাদের না বলে পালিয়ে গেছিলি। এবার আমরা যখন তোর বিয়েটাই দিয়েছি তখন আমাদের উপরে ভরসা রাখ। আরুষ অনেক ভালো একটা ছেলে, ওকে নিজের মতো গড়ে তোলা যাবে। তিয়ার আম্মু আর কিছু বলবে তার আগেই তিয়ার রুম থেকে বের হয়ে গেল। তিয়ার আম্মু তুলি ওর পিছনে পিছনে যেতে লাগলো। তিয়া সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো আর সেদিকে এক নজর তাকিয়ে দেখতে লাগলো। আর সবার সাথে হেসে হেসে কথা বলছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে আর সে দিক থেকে চোখ সরিয়ে নিল। তিয়া সোজা বের হয়ে গেল বাসা থেকে। রাকিব তিয়ার দিকে দেখে আরুষকে বলল, কিরে মাম্মু, রাতে কি বিড়াল ভালো মতোই মারছস নাকি? না হলে ম্যাম এত শান্ত চোখে তোর দিকে তাকিয়ে দেখতো না। ভেরি গুড মাম্মু। রাকিবের কথা শুনে আরুষ কিছুটা অবাক হলো। আরুষ পিছনে তাকাতে দেখে তুলি আর ওর আম্মু নামছে। আরুষ তুলিকে বলল, তুলি, তোমার রুমে যাও, আমি আসছি। কেন? তোমাকে পড়াবো, চলো।
আরুষের কথা শুনে তুলি ভেবাচেকা খেয়ে আরুষের দিকে তাকিয়ে বলল, দুলাভাই আপনাদের বিয়ের একদিন হইল, বিয়ে অনুষ্ঠান সব শেষ হোক তারপর পড়তে বলবো। এখন প্লিজ পড়তে বসতে বলবেন না। তোমার 1 মাস পর পরীক্ষা আর তুমি এই বিয়ে নিয়ে পড়ে আছো। আমি এইসব কিছু শুনতে চাই না। চলো আমার সাথে। আম্মু দুলাভাইকে বোঝাও না। আন্টি আমাকে কি বুঝাবে? চলেন আমার সাথে, খালি পড়া চুরি করার ধান্দা। আরুষের কথা শুনে সবাই হেসে উঠল। তুলি মুখ ভেঙচি দিয়ে চলে গেল। রাকিব আরুষকে বলল, ভাই এবার তোর শালিকাকে ছেড়ে দে, বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাক। তুই চুপ কর, এমনিতে পড়তে চাই না, আবার তোরা শুরু করে দিয়েছস। আরুষ, তুমি নাস্তা করে তারপর যাও। ক্ষুধা লাগছে না আন্টি? আচ্ছা আন্টি, আপু কোথায়? আপুকে তো দেখছি না। তোমার আম্মুর সাথে রুমেই আছে হয়তো। ও আচ্ছা। আরুষ আর কিছু না বলে তুলির রুমে চলে গেল। তুলি আরুষকে দেখে মন খারাপ করে বইয়ের দিকে তাকিয়ে থাকলো। আরুষ তিয়ার পাশে চেয়ারে বসে বলল, পিচ্ছু কি আমার উপরে রাগ করছে নাকি? না, বুঝেছি রাগ করছো, কিন্তু তোমার 1 মাস পরে এসএসসি পরীক্ষা। এখন যদি পড়াশোনা বাদ দিয়ে আনন্দ করতে ব্যস্ত থাকো, পড়াশোনা কখন করবে শোনো? 1 ঘন্টা পড়া শেষ হইলে আমি তোমাকে আজকে সন্ধ্যায় পড়াবো না, প্রমিস। আরুষের কথা শুনে তুলির মুখে হাসি ফুটে উঠল। তুলি আরুষকে বলল, ধন্যবাদ দুলাভাই। ওয়েলকাম। শোনো, আমাকে বাসার বাহিরে দুলাভাই বলবে না। আরুষের কথা শুনে তুলি ভুরু কুঁচকে তাকিয়ে বলল, কেন? শুনো, তোমার আপু কলেজের একজন শিক্ষিকা। তার স্বামী যদি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, এটা কেউ জানতে পারলে হাসাহাসি করবে। আর সবাই তো জানে আমি তোমাকে প্রাইভেট পড়াই। সেখানে যদি জানতে পারে এখন তোমার বোনের সাথে বিয়ে হয়েছে, তাহলে সবাই কত কিছু বলবে। আচ্ছা বাহিরে বলবো না, বাহিরে আরুষ ভাই বলে ডাকবো। আচ্ছা দুলাভাই, আপু আপনাকে মেনে নাই তাই না? এই পড়তে বসো পিচ্ছি, বড়দের বিষয়ে যেতে হয় না। তারপরও তুমি পাকনামি করো। আরুষের কথা শুনে তুলি আর কিছু না বলে পড়তে লাগলো। 1 ঘন্টা পড়া শেষ হলে তুলি খুশিতে বলল, দুলাভাই এখন আমি চলে গেলাম। এই অঙ্কটা করে তারপর যাও। আপনি না বললেন 1 ঘন্টা পড়তে? হ্যাঁ, কিন্তু এই অঙ্কটা করে তারপর যাও। আরুষের কথা শুনে তুলি তাড়াতাড়ি করে অঙ্ক করতে লাগলো। অঙ্ক করা শেষ করে দৌড়ে পালিয়ে গেল। আরুষ অঙ্কটাই দেখে। বাটন ফোনটা মেসেজ চেক করতে করতে রুম থেকে বের হতেই তিয়ার সাথে ধাক্কা খেলো। তিয়া পড়ে যেতে লাগবে, সাথে সাথেই আরুষ পিছন থেকে তিয়ার ব্লাউজ ধরে ফেলো। কিছুটা ছিঁড়ে দেওয়ার শব্দ হলো। আরুষ তাড়াতাড়ি করে তিয়াকে সোজা করে দাঁড় করিয়ে দিতেই তিয়া আরুষের গালে থাপ্পড় মারতে যাবে। আরুষ হাত ধরে বলল, আমি ইচ্ছে করে এমন করি নাই। আপনি পড়ে যাইতেন আর পেটে বাবু আছে, পড়ে গেলে সমস্যা হইতো, তাই আমি ভেবে না পেয়ে যেটা হাতের কাছে পাইছি ওইটাই ধরছি। কানার মতো করে হাঁটোস, চোখে দেখোস না? আর আমার হাত ছাড়ে না হইলে এমন জায়গায় লাথি দিব না। তিয়ার কথা শুনে আরুষ সাথে সাথেই হাত ছেড়ে দিল। তিয়ার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলো। তিয়া পেছন থেকে আরো রেগে গিয়ে নিচে পড়ে থাকা আরুষের বাটন ফোন দিয়ে সোজা ওর মাথায় ঢিল মারল। আরুষের মাথায় লেগে জোরে একটা শব্দ হলো। সাথে সাথে আরুষের বোন আর আম্মু রুম থেকে বের হতে দেখে তিয়া রেগে আছে। আর আরুষ মাথায় হাত দিয়ে তিয়ার দিকে তাকিয়ে আছে। ফোনটা সব ভেঙে পড়ে আছে। আরুষের আম্মু বলল, বৌমা কি হয়েছে? তুমি এভাবে করে রেগে আছো কেন? আরুষ কি করেছস বৌমার সাথে? এখনই বৌমার কাছে ক্ষমা চা। আরুষের আম্মুর দিকে একবার তাকালো আর একবার তিয়ার দিকে তাকালো। আরুষ মাথার পিছন থেকে হাত নিয়ে এসে দেখে হাতে রক্ত লেগে আছে। তিয়া রেগে বলল, আপনার ছেলেকে কি ভদ্রতা শেখান নাই, নাকি শুধু শিখাইছেন কিভাবে মেয়েদের সাথে অভদ্রতা করা শিখাইছেন? বেয়াদব ছেলে, বড়দের তো সম্মান করে না, আবার চোখ বড় বড় আমার দিকে তাকিয়ে আছে, চোখ একদম তুলে ফেলবো। তিয়ার কথা শুনে আরুষের আম্মু রাগি লুক নিয়ে আরুষের গালে থাপ্পড় বসিয়ে দিল। আরুষ অবাক হয়ে ওর আম্মু দিকে তাকিয়ে আছে। আরুষের আম্মু বলল, তোকে ছোট থেকে এই শিক্ষা দিয়েছি, বেয়াদবি করা, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা? আরুষ কিছু না বলে চলে যেতে লাগলো। আরুষের চোখ বেয়ে 2 ফোঁটা পানি বের হতে সাথে সাথে মুছে ফেল। তিয়ার আঘাত করার থেকেও আরুষ ওর আম্মুর কথাই ব্যবহারে বেশি কষ্ট পেল। আরুষ মনে মনে ভাবতে লাগলো,
এমনও মা হতে পারে যে নিজের সন্তানের মাথায় থেকে রক্ত ঝরতে দেখেও সন্তানের গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বকাও দিল শুধুমাত্র বড়লোক বৌমাকে খুশি করার জন্য। হা হা। আরুষ, এইটাতে ভেঙে পড়ছস? ছোটবেলা থেকে তোর আম্মু এমন জানার পর কেন কষ্ট পাচ্ছিস? আরো কয়েক ফোঁটা পানি পড়তেই আরুষ মুছে ফেলো। আরুষ ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে সবাই আড্ডা দিচ্ছে। আরুষ ওদের পাশে গিয়ে বসলে রাকিব আরুষকে দেখে বলল, এই আরুষ, তোর মাথায় ঘাড়ে রক্ত মতো দেখা যাচ্ছে, দেখি মাথাটা এইদিকে নিয়ে আয় তো। কিছুই হয় নাই। আরুষ বসা থেকে উঠে ওই সাইডে গিয়ে দাঁড়ালো। আরুষ বাহিরের দিকে তাকিয়ে আছে। রাকিব কিছুক্ষণ পর উঠে আরুষের কাঁধে হাত দিতেই আরুষ চমকে উঠল। আরুষ পিছনে তাকিয়ে দেখে রাকিব। আরুষ কিছু না বলে আবার বাহিরের দিকে তাকিয়ে থাকলো। রাকিব আরুষের পাশে দাঁড়িয়ে পড়ল। তোর মাথায় তো রক্ত জমে গেছে, কি হয়েছে রে? এটা কিভাবে হলো? মাথায় কোথায় আঘাত লাগছে দেখতে দে তো। রাকিব আরুষের মাথায় হাত দিতে যাবে, আরুষ হাত সরিয়ে দিয়ে পড়ল। তেমন কিছু হয় নাই, থাম। আর তুই ওদের সাথে আড্ডা দেওয়া বাদে এখানে আসলি কেন? যা, ওদের সাথে আড্ডা দে। আড্ডা পরে দেওয়া যাবে, আগে বল তোর মাথায় আঘাত পাইলি কিভাবে? উনি আমার ফোন দিয়ে ঢিল মেরেছিল। কি? কিন্তু কেন? আরুষ তখন কার সব কথা খুলে বলল। আরুষের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। রাকিব আরুষকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, কান্না করিস না। তুই তো জানোস তোর আম্মু কখনোই তোর কথা ভাবে না। আমার কেন জানি মাঝে মাঝে মনে হয় ওইটা তোর সৎমা না তো। ধুর, না। ওনার ব্যবহার দেখে তো তাই মনে হয়। তোর বড় আপুকে ঠিক ভালোবাসে, কিন্তু তোকে দেখতে পারে না। বিষয়টা কেমন যেন। আর তোর আম্মু সবসময় তোর বড় বোনের কথা ভাবে, তোর কথা কখনোই ভাবে না। আমি জানি না আমি কি অন্যায় করছি, যার জন্য আম্মু আমাকে দেখতে পারে না। আব্বু অসুস্থ, আব্বুকেও দেখতে পারে না। আমি সত্যি বুঝি না আম্মু এমন কেন করে। আচ্ছা, তোর আব্বুকে জিজ্ঞেস করলে তো পারস। তোর আব্বু তোর থেকে নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। আর চল, আজকে তোদের বাসায় যাই। এখন তোর আম্মু নাই। এখন? চল যাই। আরুষ রাকিবের সাথে যেতে লাগলো। আরুষ রাকিবকে বলল, আচ্ছা তুই যা, আমি পোশাক পরিবর্তন করে আসছি। আমার মাথায় রক্ত দেখলে আব্বু অনেক কষ্ট পাবে। আচ্ছা যা, আমি তোর জন্য অপেক্ষা করব। রাকিব সিঁড়ি ভেঙে নিচে চলে গেল। আরুষ তিয়ার রুমে ঢুকে দেখে তিয়া উপর হয়ে শুয়ে আছে। আরুষ তিয়ার কাছে গিয়ে বলল, বাচ্চা পেটে আছে, আর সেইখানে আপনি উপর হয়ে শুয়ে আছেন। সোজা করে শুয়ে থাকেন। আরুষের কণ্ঠ শুনে তিয়া চোখের পানি মুছে শোয়া থেকে উঠে খাটের উপরে পা ঝুলিয়ে বসে আরুষের দিকে তাকিয়ে বলল, তাতে তোর কি? আমি কিভাবে শুয়ে থাকবো না শুয়ে থাকবো সেইটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ জানি, কিন্তু আপনার পেটে তো ছোট একটা বাবু আছে। আপনি এভাবে শুয়ে থাকলে পেটে তো চাপ লাগবে। তোকে ভাবতে হবে না। আরুষ কথা না বাড়িয়ে আলমারি থেকে পোশাক বের করে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। তিয়ার চোখ আরুষের ঘাড়ের দিকে গেল। আরুষের ঘাড়ে রক্ত লেগে আছে। আরুষকে কিছু বলতে কেউ বললো না। আরুষ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রক্ত ধুয়ে পোশাক পরিবর্তন করে বের হলো। আরুষ রুম থেকে বের হয়ে গেল। তিয়া কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। আরুষ নিচে নামতে ওর আম্মু বলল, আরুষ কই যাস? আরুষ কিছুটা থতমত খেয়ে গেল। আরুষ পিছনে তাকিয়ে বলল, রাকিবের সাথে একটু বাহিরে যাব। ও আচ্ছা। আর শোন, বৌমার সাথে বেশি বাড়াবাড়ি করবে না। ওই যদি রেগে যায় না, সোজা বাড়ি থেকে বের করে দিব। ভালোই ভালোই এখানে থাকতে দিচ্ছে, এইটাই তোর ভাগ্য। বেশি বুঝিস না, বৌমা যা বলে তাই শুনিস। আচ্ছা। আরুষ কথাটা বলে নিচে নেমে চলে গেল। রাকিবের সাথে বের হয়ে গেল বাইক নিয়ে। রাকিব বাইক চালাচ্ছে, আরুষ পিছনে বসে আছে। রাকিব আরুষকে বলল, আরুষ, বলো। আমার কি মনে হয় জানোস, তোদের বাচ্চা হইলে হয়তো ম্যাম তোকেও তখন ভালোবাসতে শুরু করবে। আরুষ রাকিবের কথা শুনে হাসতে লাগলো। রাকিব অবাক হয়ে বলল, কিরে শালা, আমি কি তোকে মজা করে কিছু বলেছি যে এইভাবে হাসছিস? শোনো, ম্যাম অলরেডি মা হতে চলছে। ওনার ডিভোর্স হয়েছে 9 মাস ধরে, আর বাচ্চা সহ আমাকে বিয়ে করলো। তোর আম্মুর সবকিছু জেনেও তোকে কিছুই বলে নাই। তোর আম্মুর সবকিছু জেনেও তোকে কিছুই বলে নাই। তোর আম্মু কেমন মানুষ রে? টাকার লোভ এত যে নিজের সন্তানকে এমন একটা মেয়ের সাথে বিয়ে দিল। একে তো ডিভোর্সে, আবার পেটে বাচ্চাও আছে।
আচ্ছা তুই কি জানোস ম্যামের ডিভোর্স কেন হয়েছে? না, ওইটা জানার ইচ্ছেও আমার নাই। যাই হোক, বাদ দে। এখন উনি আমার স্ত্রী হয়, সেখানে ওনার সন্তান মানে আমার সন্তান। ভাই তুই এত সহজভাবে সবকিছু কিভাবে মেনে নেস? আমি হলে তো কখন পালিয়ে যাইতাম। এই ধরনের মহিলার সাথে থাকার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। হা হা, শোন, মানুষের বিয়ে একবার হয়, সেখানে উনি আমার স্ত্রী। ওনাকে বোঝা উচিত আমার, ওনার ভালো খারাপ দিক দেখা উচিত, ওনার পাশে থাকা উচিত। এখন উনি আমার সাথে কেমন ব্যবহার করবে ওইটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি স্বামী হয়ে আমার কর্তব্য পালন করব। ভাই তুই একটা জিনিস আগে জানলে আমার বোনের সাথে তোকে বিয়ে দিয়ে ঘর জামাই রেখে দিতাম। লাথি মারবো, ওইটা আমারও বোন হয়। ফালতু কথা বলবি না। ভুল হয়েছে, ক্ষমা করে দেন। রাকিবের কথা বলার ধরন দেখে হাসতে লাগলো। আরুষ রাকিব ওর বাসায় পৌঁছে গেল। টিনের গেটটা সরিয়ে দিয়ে দুজন ভিতরে ঢুকলো। আরুষের আব্বু গাছের নিচে বসে আছে। আরুষ ওর আব্বুর কাছে গিয়ে বসে বলল, আব্বু কেমন আছো? ভালো, তুই কখন আসলি? আর তোরা বাসায় আসিস না কেন? আব্বু খাবার খাইছো? হ্যাঁ। আঙ্কেল আপনি কি জানেন আপনার ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে? রাকিবের কথা শুনে আরুষের আব্বু চমকে গেল। আরুষের দিকে তাকিয়ে বলল, তোদের বিয়ে হয়ে গেছে মানে? কার সাথে হয়েছে? আমি যে বাসায় প্রাইভেট পড়াই, ওর বোন আমাদের কলেজের ম্যাম, ওনার সাথে আমার বিয়ে হয়েছে। আর আপুর বিয়ে হয়েছে ওনার বড় ভাইয়ের সাথে। কি ওই মেয়েটাই না ডিভোর্সি আর বদমেজাজি একটা মেয়ে? আর ওই তোর কত বড় হয়? ওর সাথে তোর কিভাবে বিয়ে হয়? আব্বু মাথা গরম করো না, শান্ত হও, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আরুষের আব্বুকে প্রথম থেকে সব বুঝিয়ে বলতে লাগলো। আরুষের আব্বু রেগে বলল, ওই মহিলা শেষমেশ নিজের মেয়ের ভালোর জন্য তোকে একটা বিবাহিত মেয়ের সাথে বিয়ে দিল? এত নিচে ওই কিভাবে নামতে পারে? ওই একবার আসুক, আমি যদি ওকে খুন না করছি। আব্বু থামো। ওয়েট আঙ্কেল, কি বললেন? ওই মহিলার নিজের মেয়ে মানে? আরুষের আব্বু থমকে গেল। আরুষের আব্বু বলল, কিছু না, তোমরা ঘরে যাও, ওই মহিলা একবার আসুক, ওর খবর আছে। আঙ্কেল আপনি কথা ঘোরাচ্ছেন। রাকিব যাও, রুমে যাও, বেয়াদবি করো না। রাকিব আর কিছু না বলে আরুষের সাথে আরুষের রুমে চলে গেল। আরুষকে রাকিব বলল, তোর আব্বুকে চেপে ধর, সত্যিটা বের হয়ে যাবে। ভয় লাগছে আব্বু, যদি বেশি উত্তেজিত হয়ে যায়। আর আব্বুর জন্য তো উত্তেজিত হওয়া ভালো না। তোর আব্বুকে সুন্দরভাবে বোঝাতে হবে। আমার মনে হয় তোর আম্মু তোর নিজের আম্মু না। চুপ কর তো ভাই। আচ্ছা চুপ হইলাম, এখন তোর আব্বুর রুমে চল। ভয় লাগছে। শালা যাবি আমার সাথে? চল। রাকিব আরুষকে টেনে ওর আব্বুর রুমে চলে গেল। আরুষের আব্বু চোখে পানি দেখে আরুষ বলল, আব্বু তুমি কান্না করছো কেন? আমার জন্য তোর লাইফটা নষ্ট হয়ে গেল। আমি ভাবতে পারি নাই তোর আম্মু তোকে ওই রকম একটা মেয়ের সাথে লুকিয়ে বিয়ে দিয়ে দেবে। আঙ্কেল আমার তো মনে হয় আরুষের আম্মু নিজের তো নাকি সৎ মা। আরুষের আব্বু চমকে উঠল। আরুষের আব্বু রাকিবের দিকে তাকিয়ে বলল, এসব কি বলছো? এটা আমার কথা না আরুষ মনে হয়। আর আরুষের সাথে যেমন ব্যবহার করে তাতে তো এমনই মনে হয়। আরুষ, রাকিব যা বলছে তুমি কি সত্যি এইটা মনে করস? না মানে আব্বু। বুঝেছি, যাই হোক, আমি তোকে আজকে একটা সত্য কথা বলবো। কি সত্যি আব্বু? আরুষ, আমি যদি বলি আমরা তোর নিজের বাবা মা না, তাহলে কি তুই আমাদের ছেড়ে চলে যাবি? আরুষের আব্বুর কথা শুনে আরুষ রাকিব যেন থমকে গেল। আরুষ অসহায় চোখে তাকিয়ে বলল, মানে তোমরা আমার আপন বাবা মা না? মানে কি? হ্যাঁ, আমরা তোর আপন বাবা মা না। আব্বু মজা করছো নাকি? না, আমি সত্যি বলছি। তাহলে আমার বাবা মা কে? রাকিবের দিকে তাকিয়ে কিছুটা অকট ফিল করলো। রাকিব বুঝতে পেরে বলল, আঙ্কেল বলেন, সমস্যা নাই, আমি কাউকে বলবো না। তোর আব্বু আজিমপুরে তালুকদার, তোর দাদু আর চৌধুরী বাড়ি তোর নানার। আজিমপুর তো আমার মামার বাড়ি, আর ওনাদের তো আমি চিনি। আমার মামা তালুকদার স্কুলে শিক্ষকতা করেন। আর চৌধুরী বাড়ির সাথে তো ওনাদের সম্পর্ক ভালো না, একে উপরে শত্রুতা। একে অপরের শত্রুতা? আমার মাথায় কিছু আসছে না। তাহলে আমি এখানে কেন? আমি তোর আব্বুর দেখাশোনা করতাম, ধরতে গেলে আমি তোর আব্বুর বিশ্বস্ত লোক ছিলাম। তোর আব্বু যেখানে যেত আমাকে সেইখানে নিয়ে যাইতো, তোর আম্মুর সাথে প্রেম করতো, এইগুলো আমি সব জানতাম। দুজনে মুখের ওপর কিছু বলতে পারি নাই যে এই ভালোবাসা কেউ মেনে নেবে না। আমি যেই ভয়টা খুব করে পেতাম,
একদিন সেটাই হলো। তুই তোর আম্মুর পেটে যখন আসলি তখন তোর আব্বু আম্মু একে অপরের সহ্য করতে পারতো না। দুজন তোকে নষ্ট করার চিন্তা করে ডাক্তারের কাছে গেছে, কেউ নষ্ট করতে রাজি হয় নাই। তোর আম্মু পরে ঢাকা চলে যায় যাতে কেউ বুঝতে না পারে। আর তোর আব্বু আর আমিও ব্যবসার কাজে ঢাকায় থাকতাম। যেদিন তুই জন্মগ্রহণ করস সেই দিন আমি তোর আব্বুও গেছিলাম। তোর আব্বু ডাক্তারের সাথে কথা বলেছে তোকে যেন কোথাও রেখে আসে, যা টাকা লাগবে সব দিয়ে দিবে। তখন আমি তোকে কোলে করে হাঁটাহাঁটি করছিলাম। তোকে দেখে আমার অনেক মায়া হয়। আমার স্ত্রী আর মা হতে পারবে না। তোর আপু হওয়ার পর একটা রোগের কারণে বাচ্চা হওয়ার নাড়িটা কেটে ফেলতে হয়, আর এক ছেলে খুব দরকার ছিল। পরে তোকে তোর আব্বু আম্মুর থেকে রাজি করিয়ে সেই যে নিয়ে এসেছি, আর কোনোদিন ওই গ্রামে যাই নাই। আমার ভয় হইতো যদি তোর আব্বু আম্মু তোকে আমাদের থেকে কেড়ে নেয়। আমি তোকে অনেক ভালোবাসি রে বাপ, আমাকে ক্ষমা করে দিস। আমি এতদিন এইসব লুকিয়ে রাখছিলাম। আরুষের আব্বু কান্না করছে, আরুষের চোখ বেয়েও পানি বের হচ্ছে। আরুষ কি বলবে বুঝতে পারছে না। আরুষ মাটির উপর পড়ে যেতে নিবে, সাথে সাথে রাকিব ধরে ফেলে। আরুষ চোখের পানি মুছে নাক ছিটকে স্বাভাবিক হয়ে বলল, আব্বু, তোমাকে ভয় পেতে হবে না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমরা আমার জন্য অনেক করছো, আমি তোমাদের ঋণ কখনোই ভুলতে পারবো না। আঙ্কেল, ওই মহান দুইটা মানুষের নাম কি? আয়ান তালুকদার, আয়না চৌধুরী। কি ওনারা? আয়না আন্টি তো অনেক ভালো, আর আয়না আন্টি তো তোদের বিয়েতে এসেছিল। কি? হ্যাঁ, তোদের বিয়েতে দেখেছিলাম। কথা বলতে গিয়ে বলতে পারি নাই, তোর শালিকাগুলো অনেক ফাজলামি করছিল। ওনার সাথে আবার ওনার কি সম্পর্ক? যাই হোক, রাকিব আমাকে প্রমিস কর এই কথাগুলো আমরা তিনজন ছাড়া আর কেউ যেন না জানে। আমি আমার এই মা বাবাকে চিনি, আর কাউকে চেনার দরকার নাই। তোকে কথা দিলাম, আমি কাউকে বলবো না। আচ্ছা আব্বু, আমি ওই বাসায় যাব, রুমাকে বলে দিব তোমার রান্না যেন করে দেয়। আর আম্মু যে কবে আসবে কে জানে, নাকি ওইখানে থাকার চিন্তা করছে কে জানে। ওই মহিলা লোভী টাইপের আগে এমন ছিল না, আমি অসুস্থ হওয়ার পর থেকে এমন হয়ে গেছে। আমার কাছে উনি বেস্ট একজন মা, যে নিজের সন্তানের জন্য সবকিছুই করতে পারে। আমার আর ওনার উপরে রাগ অভিমান কোনোটাই নাই। আমি ওনাকে নিয়ে গর্বিত। আব্বু, নিজের যত্ন নিও, এইসব ভেবো না, আমি তোমাদের সন্তান আছি, থাকবো। আরুষ ওর আব্বু থেকে বিদায় নিয়ে ওর চাচাতো বোনকে খেয়াল রাখতে বলে চলে গেল। আরুষ রাকিবের পিঠে মুখ গুজে আছে। রাকিব বুঝতে পারছে আরুষ কান্না করছে। আরুষকে নিয়ে সোজা নদীর পাড়ে চলে গেল। রাকিব আরুষকে বলল, আরুষ নাম। আরুষ বাইক থেকে নেমে দেখে নদীর পাড়। আরুষ রাকিবকে বলল, কি ব্যাপার, এখানে আসলি কেন? ওই সাইডে বসে যত ইচ্ছা কান্না কর, কেউ আসবে না, কেউ শুনবে না। বাসায় চল। আরুষের কোনো কথা না শুনে রাকিব আরুষকে নদীর কিনারায় বসিয়ে দিল। কিছু টুকরা টুকরা পাথর মাটির দলা নিয়ে এসে দিল। রাকিব আরুষকে বলল, এইগুলো পানিতে ঢিল মার। পাগল হয়ে গেছিস নাকি? শালা যা বলি ওইটা কর। আরুষ রাকিবের কথা শুনে ঢিল মারতে লাগলো। আস্তে আস্তে আরুষের ঢিল মারতে মারতে যত রাগ ছিল সব রাগ খাটাতে লাগলো, আর চিৎকার করে কান্না করতে লাগলো। রাকিব আরুষকে শক্ত করে জড়িয়ে ধরলো। আরুষ কান্নায় ভেঙে পড়লো আর বলতে লাগলো, আমার লাইফটা কেন এমন? বাবা মা অবৈধভাবে দুনিয়াতে নিয়ে আসলো, আবার ছোটবেলা থেকে মানুষের লাথি গোতা খেয়ে এত দূর আসলাম, বিয়ে করলাম, সেখানে স্ত্রীও দেখতে পারে না। আমি আর কত সহ্য করব? এত অত্যাচার আমার সহ্য হচ্ছে না। মানুষের মুখের পাতলা চামড়ায় কথাগুলো আমার যে সহ্য হয় না। আমি কি কোনোদিন ভালো থাকার মতো স্থান পাবো না? আমি মানুষকে অবহেলা পাওয়ার জন্য জন্ম নিয়েছি? আমার কি শুধু কষ্ট পাওয়ার জন্য এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে? আমি যা নিতে পারছি না। আরুষ কথাগুলো শেষ করে রাকিবের বুকে ঢলে পড়লো। আরুষ পড়ে যেতে নিবে, সাথে সাথে রাকিব শক্ত করে ধরে ডাকতে লাগলো, আরুষ, এই আরুষ কি হলো তোর? রাকিব আরুষের নাকের কাছে আঙ্গুল দিয়ে বুঝতে পারলো আরুষ জ্ঞান হারিয়ে ফেলেছে। আরুষকে ধরে বাইকের সাথে ঠেকে নদী থেকে পানি নিয়ে আসতে গিয়ে ব্যর্থ হলো। রাকিব উপায় না পেয়ে ওর এক বন্ধুকে কল দিয়ে আসতে বলল। আরুষের কাছে বসে আরুষকে ডাকতে লাগলো। আরুষের কোনো সারা শব্দ না পেয়ে বেশ কিছুক্ষণ পর আরুষের আরেকটা বন্ধু আসলো। আরুষকে দেখে চমকে গেল। রাকিব বলল, ওকে মধ্যে বসে তুই পিছন থেকে ওকে ধর, এখন কোনো কিছু বলার সময় নাই। রাকিব বাইকে উঠে পড়লো।
আরুষকে তুলে ওই ফ্রেন্ডের পিছনেই বসলো। আরুষকে নিয়ে সোজা হসপিটালে চলে গেল। আরুষের জ্ঞান ফিরে দেখে ও বেডে শুয়ে আছে। আরুষ হাতে স্যালাইন খুলে ফেলে বাইরে গেল। রাকিব আরুষকে দেখে বলল, কিরে, ইঞ্জেকশন খুলি কেন? যা শুয়ে থাক। বাসায় যাব। আর আমি এখানে কিভাবে আসলাম? তুই জ্ঞান হারিয়ে ফেলছিলি, তুই বেড শুয়ে থাক, খাবার নিয়ে আসছি। না, ক্ষুধা লাগছে না, চলো বাসায় যাই। আরুষ রাকিবের সাথে জোরাজোরি করতে লাগলো। রাকিব আর উপায় না পেয়ে হসপিটালের বিল দিয়ে আরুষকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাইক থেকে নেমে আরুষ পড়ে যেতে নিবে, সাথে সাথে আরুষ ওর আরেকটা ফ্রেন্ড ধরে ফেলল। রাকিব বলল, আরুষ, তুই এখানে দাঁড়া, আমি বাইক সাইডে রেখে তোকে ভিতরে নিয়ে যাই। থাক, লাগবে না, আমি একা যেতে পারবো। তুই বাইক থামিয়ে আয়। আরুষ ওর আরেকটা বন্ধুর সাথে হেঁটে চলে গেল। রাকিব বাইক থামিয়ে আরুষের পিছন পিছন যেতে লাগলো। ভিতরে ঢুকতেই তুলি আরুষকে বলল, দুলাভাই, আপনারা কোথায় চলে গেছিলেন? আরুষ তুলির কণ্ঠ পেয়ে তুলির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে বলল, আব্বুর সাথে দেখা করতে গেছিলাম। তোমাকে না বললাম তোমার আবুকে নিয়ে আসতে? বেআইন তো বারবার কথা এড়িয়ে গেল। আরুষ কিছু বলার আগে ওর আম্মু বলে উঠল, উনি তো অসুস্থ, তাই এখানে নিয়ে আসবো না। উনি এত মানুষের মাঝে থাকতে পছন্দ করে না। তাই বলে ছেলে মেয়ের বিয়েতেও আসলো না? আরুষ কিছু বলার আগেই ফুলের পড়ে যেতে নিবে, সাথে সাথে রাকিব ধরে ফেল। সবাই আরুষের কাছে আসলে রাকিব আরুষকে কোলে তুলে নিল। আরুষের ওই বন্ধুটা বলে, আরুষ বারবার জ্ঞান হারিয়ে ফেলেছে কেন, কি হয়েছে? আরুষের বন্ধুর কথা শুনে তিয়ার আম্মু বলল, বারবার জ্ঞান হারিয়ে ফেলছে মানে? আন্টি, ওর শরীরটা দুর্বল, সারাদিন খাই নাই, তার কারণে এমন হচ্ছে। আমি ওকে রুমে রেখে আসছি। আরুষকে কোলে নিয়ে রাকিব হাঁটতে লাগলো। সিঁড়ি ভেঙে উপরে যাওয়ার সময় আরুষের বন্ধুরা ধরে তুলতে লাগলো। আরুষকে ধরে রুমের সামনে গিয়ে দরজার নক করলে তিয়া দরজা খুলে দেখে আরুষ চোখ বন্ধ করে রাকিবের কাঁধে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। তিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে রাকিব আরুষকে খাটে শুয়ে দিল। তুলি খাবার নিয়ে আসলে রাকিবের হাতে নিয়ে আরুষকে খাইয়ে দিতে লাগলো। আরুষ কয়েক লোকমা মুখে দিয়ে রাকিবকে বলল, আর খাবো? চুপ কর, পুরাটা খেয়ে নে। ওর কি হয়েছে রে তুলি? দুলাভাই নাকি জ্ঞান হারিয়ে ফেলছিল, হসপিটালে ছিল। ওই ভাইয়া বলল, সেখান থেকে দুলাভাই জোর করে বাসায় আসে। আমাদের সাথে কথা বলতে বলতে আবার মাথা ঘুরে পড়ে যেতে নেই। ও আচ্ছা। তিয়া আর কিছু বলল না। আরুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাহিরে গিয়ে ডাক্তারকে কল দিল। রাকিব আরুষকে জোর করে খাওয়াই দিল। আরুষকে শুয়ে দিয়ে সবাইকে বলল, সবাই চলো, ওকে রেস্ট করতে দাও। রাকিবের সাথে সবাই চলে গেল। তিয়া রুমের ভিতরে ঢুকে দেখে আরুষ একদম খাটের সাথে যেন মিশে গেছে। তিয়া আরুষের মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আরুষ রাকিবকে ভেবে বলল, রাকিব, তুই যা, আমার জন্য অনেক করছস, এবার ফ্রেশ হয়ে তুই রেস্ট নে। আরুষ কথাটা বলে বাম দিকে ঘুরে শুয়ে পড়ল। তিয়া হাত সরিয়ে নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ পর বাসায় ডাক্তার দেখে সবাই অবাক হয়ে গেল। ডাক্তার এসে বলল, তিয়া ম্যামের রুমটা কোন দিকে? তুলি তিয়ার রুমে নিয়ে গেল। রুমে ঢুকতেই তিয়া বলল, ডাক্তার দেখুন তো, বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন কেন? ডাক্তার আরুষের হাত ধরতেই আরুষ চোখ খুলে ডাক্তারকে দেখেই বলল, আরে কে আপনি? উনি ডাক্তার, চুপচাপ শুয়ে থাকুন। আরুষকে কিছুক্ষণ দেখে বলল, টেনশনের ফলে এমন, আর শরীরে ভিটামিনের অভাব আছে। পুষ্টিকর খাবার আর ভিটামিন ওষুধ নিয়ে এসে খাওয়ালে ঠিক হয়ে যাবে। আর বেশি টেনশন না করেন যেন। ডাক্তার কথাগুলো বলে তিয়াকে ভিটামিনের ওষুধের নাম লিখে দিয়ে চলে গেল। আর কি কি খাওয়া লাগবে সব লিস্ট করে দিল। তিয়া ডাক্তারকে এগিয়ে দিয়ে রহিমকে লিস্ট দিয়ে সব নিয়ে আসতে পাঠিয়ে দিল। তিয়ার রুমে এসেছে দেখে আরুষ উপর হয়ে শুয়ে আছে। আরুষকে বলল, ঠিক মতো নিজের যত্ন নিতে পারো না নাকি? আর এত কিসের টেনশন করো? আমাকে বিয়ে করা নিয়ে চিন্তায় আছো নাকি? মানুষ বলে কথা, হাজার চিন্তা মাথায় থাকবেই। আর আপনাকে নিয়ে চিন্তা করতে যাব কেন? অসুস্থ, তাও আবার তেজ অনেক। যাও ঘুমাও। তিয়া আরুষের ডান পাশে বসে কাজ করতে লাগলো ল্যাপটপে। আর আরুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখতে লাগলো। আরুষের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তিয়া আরুষের চোখে পানি দেখে বলল, কান্না করছো কেন? দুঃখিত, আমি তোমার সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। আমার মাথা গরম থাকলে আমি কি করি আমি নিজেও জানি না। আমার সাথে বেশি ঝামেলা করবে না, তাহলে তো আমি তোমার সাথে এমন ব্যবহার করতাম না। আমি আপনার কথাতে কষ্ট পাই নাই।
আমার কপালটাই খারাপ। সেখানে কারো থেকে ভালো ব্যবহার আশা করা বোকামি। আরুষ কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। আরুষ ওয়াশরুম থেকে আসতেই দেখতে পাই রাকিব বসে আছে। রাকিব আরুষকে দেখে বলল, আরুষ রেডি হো, বাসায় যাব। কার বাসায়? আমার বাসায়। তোমার বাসায় কেন যাবে? আমি চাই না আমার বন্ধু এখানে থাক, আর এখানে থেকে তিলে তিলে মারা যাক। কি যাতা বলো? তিলে তিলে মারা যাবে মানে? ঠিক বলছি। রাকিব, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি ভালোই থাকবো, তুই যা। আর শোন, কলেজে যাস। আমার সাথে চলতো। না, আমাকে এখানে বিক্রি করে দিয়েছে, সেইখানে আমি এখন থেকে যেতে পারবো না। তুমি যাও, আর আমাকে নিয়ে চিন্তা করিস না। রাকিব আরুষকে জোর করলে আরুষ গেল না। রাকিব রেগে চলে গেল। আরুষ দরজা লাগিয়ে দিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ল। সারা রাত ছটফট করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলেই অজু করে এসে নামাজ পড়তে লাগলো। মনোজাতে আরুষ কান্না করতে লাগলো। তিয়া ঘুম ভেঙে যায়। আরুষকে কান্না করতে দেখে চমকে যায়। আরুষকে মনোজাত শেষ করতে দেখে ঘুমানোর ভান করে শুয়ে থাকলো। আরুষ জায়নামাজ ভাঁজ করে রেখে দিয়ে নিচে চলে গেল। বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে 8টার দিকে বাসে এসেছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর ব্যাগ নিয়ে নিচে নামলে তিয়ার আম্মু বলল, আরুষ কোথায় যাও? কলেজে যাব। খাবার খেয়ে বের হও, আর 9টা তো বাজে নাই। এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? খোদা নেই, আব্বুর সাথে দেখা করে কলেজে যাব। তোর আব্বু নিয়ে নতুন বাড়িতে আসছিস? মানে কিসের নতুন বাড়ি? তোর শ্বশুর আমাদের থাকার জন্য একটা বাড়ি দিয়েছে, সেখানে গিয়ে আমরা এখন থেকে থাকবো। আম্মু, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তোমার শ্বশুরমশাই তোমাদের উপরে খুশি হয়ে দিয়েছে, বেশি কিছু কেন হবে? আম্মু, একটা কথা বলি, কিছু মনে করো না। বেশি লোভ করা ভালো না। নিজের যা আছে ওইটা নিয়ে সুখী থাকতে হয়, অন্য জিনিস নিয়ে বাড়াবাড়ি করা ভালো না। তুই কি বলতে চাস আমি তোর শ্বশুর থেকে জোর করে নিয়েছি নাকি? আমি সেইটা বলি নাই। আরুষ, তোর দেখি অনেক সাহস বাড়ছে। আম্মুর মুখের উপরে তর্ক করা শিখে গেছস? আপু, আমি তর্ক করছি না। এত নাটক করার কি আছে? 1 বছর আমার সাথে থাকতে পারলে ওই বাড়ি তোমার নামে পার্মানেন্ট হয়ে যাবে। আমার দরকার নাই আপনার বাড়ি, বুঝতে পারছেন? আরুষের কথা শুনে আরুষের আম্মু রাগ উঠে যায়। আরুষের সামনে এসে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। আরুষ গালে হাত দিয়ে কিছুক্ষণ সবার দিকে তাকিয়ে আরুষ যেন কথা না বলে চলে গেল। আর সোজা ওর বাড়িতে চলে গেল। ওর আব্বুর সাথে বসে খাবার খেয়ে কলেজে চলে আসলো। আরুষ ক্লাসে বসে আছে। তখনই রাকিব এসে বলল, আরুষ, কি অবস্থা তোর? ভালো। তোর সাথে কথা আছে, আমার সাথে আয়। আরুষ রাকিবের সাথে যেতে লাগলো। গাছের পিছনে গিয়ে বসলো। আরুষ রাকিবকে বলল, কি কথা বলবি বল। তোর আম্মু আব্বুর পিক পেয়েছে, আর তোর আম্মু তোর শাশুড়ির বান্ধবী হয়। তুই কিভাবে জানলি? আমি তুলির থেকে শুনেছি, জিজ্ঞেস করেছিলাম, তখন তুলি আমাকে বলল, আর পিকও দিয়েছে। ও আচ্ছা। হ্যাঁ, আর তোর আম্মু মনে হয় তোর শ্বশুর বাড়ি কিছুদিন থাকবে। এখন আবার কই গেল উনি? ওনার ফ্যানদের সাথে দেখা করতে ঢাকা গেছে। উনি আসবে ভেবে আমি তোকে আমাদের বাসায় নিয়ে আসতে চাইছিলাম, যাতে তুই ওনাকে দেখে কষ্ট না পাস। ও আচ্ছা, ক্লাসে চল। ওয়েট, আগে পিক দেখে নে। রাকিব পিক দেখালে আরুষ কিছুক্ষণ দেখে রাকিবের সাথে ক্লাসে চলে গেল। আরুষ ক্লাসে মনোযোগ দিতে পারছিল না। তিয়া টিফিনের সময় আরুষকে খুঁজলো, কিন্তু ক্যান্টিনে পেল না। আরুষ ক্লাসরুমে বসে থেকে পড়তে লাগলো। তিয়া আরুষকে ক্লাসরুমে দেখে নিজের ক্যাবিনে চলে গেল। কলেজ ছুটি হলে রাকিব আর আরুষ একসাথে বের হলো। রাকিব আর আরুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তিয়া গাড়ির ভিতর থেকে আরুষকে দেখতে লাগলো। ওদের পিছন পিছন কিছু দূর যেতে তিয়া ওদের সামনেই গাড়ি থামিয়ে বলল, আরুষ, গাড়িতে ওঠো। আপনি যান, আমি একাই বাসায় চলে যাব। কি বলছি কানে যায় না? আরুষ যা, আমি বাসায় চলে যাই। আরুষ কিছু না বলে গাড়িতে উঠে বসলো। রাকিব বাইকে স্টার্ট দিয়ে চলে গেল। তে আরুষকে দেখে বলল, কি ব্যাপার, টিফিনে খাবার খাইলে না কেন? ক্ষুধা লাগে নাই। এখানে খাবার আছে, খেয়ে নাও। আম্মু তোমার জন্য পাঠাইছিল। আরুষ কিছু না বলে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে রুমাল দিয়ে হাত মুছে নিল। বাসে পৌঁছে আরুষ গাড়ি থেকে নেমে তের হাত ধরে গাড়ি থেকে নামিয়ে নিল। তে অবাক হয়ে বলল, কি হইল এটা? ভুলে যাবেন না, আপনার পেটে বাবু আছে। ও আচ্ছা।
আরুষ তিয়ার হাত ধরে বাসার ভিতরে নিয়ে গেল। কলিং বেল চাপ দিলে তুলি দরজা খুলে দিল। তিয়া আরুষ ভিতরে ঢুকলে তিয়া বলল, মামুনি কখন আসলে? 20 মিনিট হয়েছে। ও আচ্ছা, আঙ্কেল কই? ওর কাজ আছে, সেখানে চলে গেছে। তার জামাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবে না? এই তো মামুনি, আরো সেই দিকে আসো। আরুষ তিয়ার কথা শুনে কিছু না বলে চলে যেতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। তিয়া রাগী লোক নিয়ে বলল, কি ব্যাপার, মামুনির সাথে পরিচয় না হয়ে চলে যাচ্ছ কেন? আমি যার তার সাথে পরিচয় হওয়ার প্রয়োজন মনে করি না। আরুষ, তোমাকে আমরা এই শিক্ষা দিয়েছি বড়দের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাও জানো না নাকি? আরুষ কারোর কথাই কোনো উত্তর না দিয়ে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। তিয়া লজ্জিত হয়ে বলল, মামুনি, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আরে ধুর, তুমি কেন ক্ষমা চাইছো? যাও, ফ্রেশ হয়ে এসো, অনেক গল্প করা বাকি আছে। আমি আসছি। তিয়া রুমে গিয়ে আরুষের দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, তোর সাহস কি করে হলো মামুনির সাথে এমন ব্যবহার করতে? আরুষের কলার ধরে চিৎকার করতে লাগলো। আরুষ তিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, শান্ত হন, এত চিৎকার করা আপনার শরীরের জন্য ভালো না। আমাকে ছাড় বলছি। যত চিৎকার করবেন তত শক্ত করে ধরবো। এখন তুমি ভেবে বলো, কি করবে? চিৎকার করবে নাকি শান্ত হবে? আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আরুষ তিয়াকে কিছু বলতে না দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আস্তে আস্তে তিয়া যেন চুপ হয়ে গেল। আরুষ তিয়াকে ছেড়ে দিয়ে বলল, আমার উপরে চিৎকার করলে এমন করব? মামুনির সাথে এমন করলেন কেন? মামুনি কতটা অপমানিত হয়েছে। তাতে আমার কি? এইসব বিষয়ে কথা বন্ধ করেন। দেখো, উনি আমার আম্মুর ক্লোজ বান্ধবী, ওনাকে আমরা অনেক ভালোবাসি। ওনার সাথে তুমি এমন ব্যবহার করতে পারো না। উনি আমার। আরুষ কথা পুরো শেষ করার আগেই চুপ হয়ে গেল। তিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, তোমার কি? কিছু না, যান ফ্রেশ হয়ে নেন। তোমার মাথায় যে কি আছে আল্লাহ মাবুদ জানে। আরুষ কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। সিঁড়ি ভেঙে নিচে দেখে আয়না চৌধুরী, তিয়ার আম্মু, আরুষের আম্মু বসে গল্প করছে। আরুষকে দেখে আরুষের আম্মু বলল, আরুষ, কোথাও যাচ্ছিস নাকি? আব্বু কাছে যাব। যেতে হবে না, তোর আব্বুকে নিয়ে আসতে গেছে তোর আপু আর দুলাভাই। আরুষ কথাটা শুনে চমকে গেল। তোতলাতে তোতলাতে বলল, কি আব্বু আসবে মানে? আরুষ কথাটা বলতেই কলিং বেল বেজে উঠল। আরুষ বুকের ভিতরে ঢুক করে উঠল। তুলি দরজা খুলতে যাবে, আরুষ তখনই বলল, তুলি দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি। আরুষ ভয়ে ভয়ে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। আরুষ দরজা খুলে দিতেই আরুষ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর জামাইবাবু যে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভিতরে আছেন? আরুষ দরজাটা লাগিয়ে দিয়ে আয়ন তালুকদারের ভিতরে নিয়ে আসলো। আয়না চৌধুরী বলল, আয়ান, তুমি এখানে? কাজ শেষ তোমার? চলো রেডি হব, গ্রামে যাব। আঙ্কেল, এটা কেমন কথা? মামুনি না আমাদের বাসায় থাকবে? তাহলে এখনই কেন নিয়ে যেতে চাচ্ছেন? দেখেন, আপনাদের কাউকে আমি যেতে দিব? মামনি, তোমার দাদু ভাই অনেক অসুস্থ, তাই গ্রামের বাড়িতে যেতে হবে। অন্য এক সময় এসে থাকবো। দাদু ভাই এখনো সুস্থ হন নাই? না, বয়স বেড়েছে, আস্তে আস্তে আরো অসুস্থ হয়ে যাচ্ছে। আপনাদের শত্রুতা ঠিক হয়ে গেছে? আরুষের কথা শুনে আয়ান তালুকদার আরুষের দিকে ঘুরে তাকালো। আরুষ কথা ঘুরিয়ে বলল, না মানে আপনাদের ব্যাপারে আমি অনেক শুনেছি। তালুকদার ফ্যামিলি আর চৌধুরী ফ্যামিলির সাথে অনেক দিনের শত্রুতা, তাই আর কি। হ্যাঁ, 1 মাস হলো ঠিক হয়েছে। আচ্ছা তিয়া মামনি, আর কি জানো নাম তোমার? আমার কোনো দাম নাই। আরুষের কথা শুনে সবাই ভুরুকুচকে আরুষের দিকে তাকালো। তিয়া কিছু বলতে যাবে, তখনই আরুষের আব্বু আপু তিয়ার ভাইয়া ভিতরে প্রবেশ করে। আয়না চৌধুরী আরুষের আব্বুকে দেখে চমকে গিয়ে বলে ওঠে। আরুষের আব্বু আয়ন তালুকদার আর আয়না চৌধুরীকে দেখে চমকে গেল। আরুষ ওর আব্বুকে বলল, আব্বু চলো আমার সাথে। আব্বু তুমি যা ভাবছো তেমন কিছুই হয় নাই। আমাকে আর কিছু বোঝাতে হবে না, চলে যা তুই, আমি তোকে ধরে রাখবো না। মজিদ, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে। নিয়ে যান স্যার। কি নিয়ে যাব? সরি স্যার, আব্বুর মাথাটা গেছে। আব্বু আমার সাথে আসো। আরুষ ওর আব্বুকে টেনে নিয়ে আসতে লাগলো। আয়ন তালুকদার আরুষকে বলল, মজিদ, আমার সন্তান কোথায়? মারা গেছে। মানে? মানে সহজ,
আপনার অবৈধ সন্তান মারা গেছে। স্যার, আপনি জানেন না আপনার সন্তানকে? আমি কিভাবে জানবো? তুই তো আমার সন্তানকে নিয়ে চলে এসেছিস। মজিদ ভাই, আমার সন্তান কোথায়? প্লিজ আমার সন্তানকে ফিরিয়ে দেন। আপনাকে আমি অনেক খুঁজেছি, আমরা আপনাকে কোথাও খুঁজে পাইনি। প্লিজ মজিদ ভাই, আমার সন্তানকে ফিরিয়ে দেন। আপনার সন্তানকে আমি ফিরিয়ে দিব, কিন্তু তার জন্য আমাকে টাকা দিতে হবে। যত টাকা লাগে আমরা আপনাকে দিব। আমার সন্তানকে প্লিজ ফিরিয়ে দেন। টাকা দিতে হবে না, ওই যে এই ছেলেটাই আপনাদের সন্তান। আরুষের আব্বুর কথা শুনে সবাই অবাক হয়ে আরুষের দিকে তাকালো। আয়ান তালুকদার আরুষকে জড়িয়ে ধরতে যাবে, আরুষ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, খবরদার, আমাকে টাচ করবেন না। আরুষ কথাটা বলে জোরে জোরে চিৎকার করতে লাগলো। তিয়া আরুষকে এভাবে চিৎকার করতে দেখে আরুষকে ধাক্কা দিতে দিতে বলল, আরুষ, এই আরুষ, কি হয়েছে? আরুষ তিয়ার কণ্ঠ পেয়ে চোখ খুলে দেখে আরুষ রুমে শুয়ে আছে। আরুষের বুঝতে বাকি রইল না এতক্ষণ ধরে আরুষ স্বপ্ন দেখছিল। আরুষ টি টেবিল থেকে এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে খেয়ে ফেললো। তিয়া আরুষকে দেখে বলল, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখছো নাকি? হয়তো। কত বাজে? সন্ধ্যা হয়ে গেছে, যাও ফ্রেশ হয়ে নাও। আমি ঘুমাইছি কখন? কলেজ থেকে এসেছে তো ঘুমিয়ে গেলে। এই, তোমার মাথায় কি সমস্যা দেখাচ্ছে নাকি? কেন? তখন মামুনির সাথে বেয়াদবি করলে, আবার এখন বলছো কখন ঘুমাইছো জানো না। আরুষ তিয়ার কোনো কথার উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। নিচে গিয়ে তুলিকে বলল, তুলি, তোমার পড়া নাই নাকি? ভাইয়া আজকে পড়বো না, মামনি এসেছে, মামনির সাথে আড্ডা দেব। ভাইয়া আপনিও আসেন আমাদের সাথে আড্ডা দিতে। আরো চোখে ছাড়ো, ওই এখন এক পা উঠবে না। আয়না আসলে ওদের দুই বোনের কোনোদিন খেয়াল রাখে না। তুমি ওদের সাথে আড্ডা দাও, তোমারও ভালো লাগবে। আরুষ, আসো এখানে বসো। তোমার সম্পর্কে তো কিছুই জানতাম না। আরুষ না চাইতেও আয়না চৌধুরীর সামনে গিয়ে বসলো। আয়না চৌধুরী গল্প করতে লাগলো। আরুষ আর চোখে মাঝে মাঝে আয়না চৌধুরীকে দেখতে লাগলো। তিয়া এসেছে, ওদের সাথে আড্ডায় যোগ দিল। মাঝে মাঝে ওদের কথা শুনে আরুষের হাসি পেতে লাগলো। আরুষ কথায় কথায় বলে উঠল, তুলি, তুমি তো খুব তাড়াতাড়ি খালামণি হতে যাচ্ছ, তুমি কি খুশি না? আরুষের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিয়া বেশম খেলো। তুলি বলল, খালামণি হতে যাচ্ছি মানে? কেন? তোমার আপুর পেটে তো বাচ্চা, কি ব্যাপার? সবাই এমন অবাক হয়ে তাকিয়ে আছেন কেন? ওর পেটে কিভাবে বাচ্চা আছে? তিয়া এইগুলো আরুষ কি বলে? ইয়া মানে আম্মু। তিয়া কথাটা বলে দাঁত চেপে হাসতে লাগলো। তিয়ার আম্মু বুঝতে আর বাকি রইল না আজকে মিথ্যা বলেছে। আয়না চৌধুরী অবাক হয়ে বলল, সত্যি টিয়া মা হতে যাচ্ছে? আরে না, এই মেয়েটা এখনো ফাজলামিই যায় না। আরুষকে মিথ্যা বলছে। কি? আমাকে মিথ্যা বলার মানে কি? আমার মজা লাগছে তাই মিথ্যা বলছি। ও, বুঝতে পারছি। কি বুঝলে? অনেক কিছুই। আচ্ছা, আপনারা কথা বলেন, আমি রুমে যাচ্ছি, আমার পড়া আছে। আরুষ রুমে চলে গেল। বিছানায় পা ঝুলিয়ে ভাবতে লাগলো। আমি টাচ করব জন্য পেটে সন্তান আছে মিথ্যা কথা বলল? স্বামীকে যদি এত ভালোবেসে থাকে তাহলে ডিভোর্স কেন দিল? অদ্ভুত একটা মহিলা। আরুষ কথাগুলো ভাবছিল, হঠাৎ করে তিয়ার রুমে আসলো। আরুষ বলে উঠল, আচ্ছা, আপনি আপনার স্বামীকে যদি এত ভালোবেসে থাকেন তাহলে তাকে ডিভোর্স দিলেন কেন? আমি কাউকে ভালোবাসি না। তাহলে মিথ্যা অভিনয় করলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আমি কি আপনার অতীত সম্পর্ক জানার কোনো অধিকার নাই? জেনে কি করবে? আমার জানার দরকার। আমার মনে হয় না তোমার জানার দরকার আছে। অবশ্যই দরকার আছে। স্বামীকে এত ভালোবাসেন, আবার তাকে ডিভোর্স দিলেন, আবার আমাকে কাছেও আসতে দিতে চান না, কেউ প্রপোজ করলে মারতে যান। আরুষ তিয়াকে জোরাজোরি করতে লাগলো। তিয়া রেগে গিয়ে চিৎকার করে বলল, আমি ছেলেদের ঘৃণা করি, তাই আমি কোনো ছেলেকে সহ্য করতে পারি না। আর কোনো কথা আছে? ঘৃণা করেন মানে? কেন ছেলেদের ঘৃণা করেন? ছেলেরা আপনার কি ক্ষতি করেছে? এই ছেলে একটা লুজার, বাটপার, বেইমান, যে এক নারীতে আসক্ত থাকতে পারে না। ওদের জন্য যদি জীবন দিয়ে দেয় তারপর কি বলবে আমাকে ভালোবাসো না? ছেলেরা এমন কি বলেছে আপনাকে? প্রমাণ দিতে পারবেন?
তিয়া আরুষের কথা শুনে পাগলের মতো হাসতে লাগলো। তারপর বলল, প্রমাণ প্রমাণ তো আমি নিজেই। ভালোবেসে বিয়ে করেছিলাম, 7 বছরের সম্পর্ক। পর বিয়ে করে 2 মাস টিকতে পারি নাই। শারীরিক নির্যাতন তো আছেই, তার সাথে মিথ্যা অপবাদ, অশ্লীল গালাগালি। সেখানে আবার ভালোবাসা আমার সামনে অন্য নারীকে নিয়ে এসেছে, রাত কাটাতো। শ্বশুর শাশুড়ি দেখেও না দেখার ভান করে থাকতো, কারণ প্রেম করে নিজের ইচ্ছে বিয়ে করেছি। 7 বছর প্রেম করেছি, তার মানে তো আমি জানতাম ওর চরিত্র কেমন। হ্যাঁ, আফসোস এমন পাক্কা অভিনেতা যে 7 বছর একবারের জন্য বুঝতে পারি নাই মানুষটা আসলে যে রূপ দেখায় সেটা তার আসল রূপ ছিল না। ভদ্র মুখোশের আড়ালে ছিল শয়তান, বদমাইশি। তারপর বলবে ছেলেদের কেন ঘৃণা করি? এক ছেলের জন্য সবাইকে এক ভাবা, এটা ঠিক না। আর ওকে ডিভোর্স কেন দিয়েছেন? আমি হইলে ওকে ভালো মতো শিক্ষা দিতাম, এমনকি জেলের ভাত খাইতাম। ওকে আমি ভালোবাসি, ওই হয়তো আমাকে ভালোবাসে নাই। ভালোবাসার মানুষ যেমনই হোক, সেই আমাদের প্রিয় মানুষ থাকে। তাকে কষ্ট দিয়ে কখনো প্রকৃতি ভালোবাসা মানুষ সুখে থাকতে পারে না। বাহ, আপনাকে আগে যা ভাবছি, এখন তো আপনার কথা শুনে আপনার ফ্যান হয়ে গেলাম। আপনাকে তো দেখে ভেবেছি আপনার ভিতরে মন পাথরের দিয়ে তৈরি হয়েছে। প্রেম ভালোবাসা আপনার মনে কিছুই নাই, বাট আপনার মতো মানুষ কাউকে এতটা ভালোবাসতে পারে, সত্যি বিশ্বাস হয় না। আরুষ কথাটা বলে হাসতে লাগলো। তিয়ার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। তিয়া কিছু না বলে বেলকনিতে চলে গেল। আরুষ ভ্যাবাচাকা খেয়ে গেল। আরুষ বেলকনির দিকে এগিয়ে গেল, কান্নার শব্দ পেল। আরুষের কাছে খারাপ লাগলো। আরুষ আস্তে আস্তে তিয়ার কাছে গেল। কাঁধে হাত রাখতেই তিয়া নিজের চোখের পানি মুছতে যাবে। আরুষ হাত ধরে বলল, কান্না করো, চোখের পানি মুছো না। আজকে মন খুলে কান্না করো। মাঝে মাঝে কান্না করলে মনটা অনেক হালকা লাগে। তিয়া জোরে জোরে কান্না করতে লাগলো। কান্না করতে করতে হিসকি উঠে গেল। আরুষ রুমে গিয়ে 1 গ্লাস পানি নিয়ে এসেছে। তিয়াকে বলল, এই নাও পানি, খেয়ে আবারও কান্না করো। আর তুমি চাইলে খাবারও নিয়ে আসতে পারি, একটু করে রেস্ট নিবে, খাবার খেয়ে আবার কান্না শুরু করবে, ওকে? আরুষের কথা শুনে তিয়া ফিক করে হেসে দিল। আরুষের কান ধরে বলল, শয়তান, আমার ইমোশনাল দেখে মজা নেওয়া হচ্ছে তাই না? আহ, কান ছাড়ো। আমি তোমার স্বামী হই, আমার কান ধরা তোমার উচিত না। এই ওয়েট, আমাকে তুমি কেন বলছো? আমি তোমার বয়সে বড়, আমাকে আপনি করে ডাকো। আরুষ তিয়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে। পিছনের দিকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে কানে কানে ফিসফিস করে বলল, আমি আর আপনি করে বলবো না। তুমি বলে আপন আপন লাগে, আপনি বলে কেমন পরপর লাগে। আর তুমি তো আমার প্রিয়তমা, সেখানে অনেক কাছের মানুষ, তাই আপনি না তুমি বলে ডাকবো। তিয়া হালকা করে আরুষের পেটে গুঁতো দিল। আরুষ তিয়াকে ছেড়ে দেয়। তিয়া বলল, আমি কারো প্রিয়তমা না, আর না তুমি আমার আপন কেউ। আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। কেন? একবার আমাকে বিশ্বাস করে দেখলে ক্ষতি কি? নাকি আপনার এক্স স্বামীর জন্য পরাণ কান্না করে? আমার কারোর জন্য পরাণ কান্না করে না। আমি একবার যে ভুল করছি সেই ভুল আর দ্বিতীয়বার করতে চাই না। একবার তো একজনকে মন দিয়েছিলাম, ভেঙে চুরমার করে দিয়েছে। আবার তোমাকে দিয়ে নিজের জীবনটাই শেষ করে দিব নাকি? আরুষ তিয়াকে সামনের দিকে ঘুরিয়ে আরুষের 2 হাত তিয়ার কাঁধের উপর রেখে মুখটা কাছে নিয়ে বলল, আমার মনের দরকার নাই, আমার এই শরীরটা আর এই শরীরের আত্মাটা লাগবে, যাকে আমি মৃত্যুর আগ পর্যন্ত পাশে পাবো। যে মানুষটা আমাকে ভালোবাসবে, আমাকে বুঝবে, বাকি মানুষের মতো আমাকে অবহেলা করবে না। শুধু একটু ভালোবাসা দিলে হবে, কারণ সামনের এই মানুষটা ছাড়া আমার দুনিয়াতে আপন মানুষ বলতে কেউ নাই। কেন? তোমার আব্বু আম্মু, তোমার বোন আছে, তাহলে আপন মানুষ থাকলো না কিভাবে? মানুষ যা চোখের সামনে দেখে তা মাঝে মাঝে সত্যি নাও হতে পারে। আপনি বলেও কিছু মানুষ আপন হয় না। মানে বুঝলাম না। আরুষ তিয়ার ঘাড় থেকে হাত সরিয়ে দিয়ে তিয়ার সামনে সমানভাবে দাঁড়িয়ে গ্রিলের সাথে পিঠ ঠেকিয়ে বলল, মানে কিছুই না, চলো ঘুমাবে, অনেক রাত হয়ে গেছে, আর কান্না করা লাগবে না। শুনো, যে কান্না করতে তোমাকে ভালোবাসে আর যাই হোক সে মানুষটা তোমার যোগ্য হতে পারে না। আর আমি বলছি, ও আমাকে তুমি মেনে নাও। তুমি যেই দিন নিজের ইচ্ছে আমার কাছে আসবে, সেদিন আমি তোমাকে বাচ্চা আম্মুর বানিয়ে দিব। আরুষের কথা শুনে তিয়া ভ্যাবাচাকা খেয়ে গেল, সাথে অনেকটা লজ্জা পেয়ে গেল।
আরুষ কথাটা বলে হাসতে হাসতে দৌড়ে রুমের ভিতরে চলে গেল। তিয়া বেলকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো আর ভাবতে লাগলো। পিচ্ছি পোলাপাইন অনেক পাকনা, ফাজিল একটা। কথাগুলো ভাবতে লাগলো। আরুষ নিচে বিছানা করে শুয়ে পড়লো। তিয়া আসছে না এজন্য বলে উঠলো, বউ, ওই বউ, লাইট জ্বলে কি ঘুম হয় নাকি? রুমে আসবে নাকি? কোলে করে নিয়ে আসবো? ফাজিল, লাইট অফ করে ঘুমাও, আমার ঘুম আসছে না। আমি কি আদর করতে আসবো নাকি? আরুষ, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। মার খেতে না চাইলে চুপচাপ ঘুমাও। আরুষ আর কিছু না বলে মুখের উপরে বালিশ দিয়ে ঘুমিয়ে গেল। তিয়া রুমে এসেছে, দেখে আরুষ মুখের উপরে বালিশ দিয়ে ঘুমিয়ে আছে। তিয়া আরুষের পানে গিয়ে বালিশটা মাথার নিচে দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই আরুষ বিছানা গুছিয়ে রেখে দিয়ে জানালার কাছে গিয়ে দেখে রোদ উঠেছে। আরুষ তিয়ার দিকে তাকিয়ে মাথায় দুষ্টে একটা বুদ্ধি আসলো। আরুষ আস্তে আস্তে জানালার পর্দা সরিয়ে দিল। বাইরের আলোগুলো সোজা তিয়ার মুখের উপর গিয়ে পড়লো। আরুষ মিটিমিটি করে হেসে হাত দিয়ে একবার আলো ঢেকে রাখে, আবার হাত সরিয়ে তিয়ার মুখে আলো দিতে লাগলো। তিয়া বিরক্ত হয়ে চোখ খুলে দেখে আরুষ জানালার পাশে দাঁড়িয়ে দুষ্টামি করছে। তিয়া শোয়া থেকে উঠে বসে কোমরে হাত দিয়ে রাগিয়ে লুক নিয়ে তাকালো। আরুষ তিয়ার দিকে তাকিয়ে সাথে সাথে পর্দা টানিয়ে দিয়ে তিয়াকে না দেখার ভান করে চলে যেতে লাগলো। তিয়া ভুরকুচকে বলল, ওই ফাজিল, এমন করলে কেন? আমি কি করলাম? আমি তো পর্দা লাগিয়ে দিতে গেছিলাম। আমার চোখ কি অন্ধ নাকি? আমি কি দেখি নাই? ও, আপনি অন্ধ? আগে বলবেন না। দেখ, হুদাই এত কষ্ট করলাম। ওয়েট ফাজিল ছেলে, তোকে দেখাচ্ছি মজা। তিয়া কথাটা বলে খাট থেকে নেমে আরুষকে ধরতে যাবে। আরুষ দরজা খুলে দৌড়ে বের হয়ে গেল। তিয়া আরুষের পেছনে দৌড়ে যেতে লাগলো। সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। সাথে তিয়া ও ওদের এই অবস্থা দেখে সবাই অবাক হয়ে গেল। এই দুইজন কি করছো? পড়ে যাবে তো, সাবধানে নামো। এইভাবে দৌড়াদৌড়ি করছো কেন? আন্টি, আপনার মেয়েকে কুত্তা কামড় দিয়েছে। আমাকে কামড় দেওয়ার জন্য আমার পিছনে লেগেছে। আরুষের বাচ্চা, আমি তোকে আজ ছাড়বো না। আমাকে কুত্তা কামড় দিয়েছে? ওয়েট, একবার তোকে হাতের কাছে পাই। আরে বাবা, দুজনেই থামো। এভাবে দৌড়াদৌড়ি করলে দুজনেই পড়ে গিয়ে ব্যথা পাবে তো। আরুষ আয়না চৌধুরীর দিকে চোখ যেতে ওর রাগ উঠে গেল। ও আয়না চৌধুরীর দিকে তাকিয়ে তিয়ার দিকে তাকাতে গিয়ে পা পিছলে পড়ে যেতে নিলে তিয়ার দিকে হাত বাড়ালে তিয়া ধরা গে আরুষ সিঁড়ি থেকে পড়ে গড়াতে গড়াতে নিচে পড়ে গেল। তিয়ার সাথে সবাই চিৎকার করে উঠল। আরুষ গড়তে গড়তে আয়না চৌধুরীর পায়ের কাছে গিয়ে পড়ল। আরুষের মাথা বেয়ে রক্ত ঝরছে। আয়না চৌধুরী আরুষকে ধরে কোলে মাথাটা নিলে আরুষ আয়না চৌধুরীর হাতটা এক সিটকে সরিয়ে দিয়ে বলল, মরে গেলেও আপনার কোলে মরতে চাই না। আমাকে আপনি টাচ করবেন না। আপনাকে আমি ঘৃণা করি। আরুষ কথাটা বলে চোখ বন্ধ করে ফেল। তিয়া দৌড়ে এসেছে আরুষের মাথাটা কোলে নিয়ে ডাকতে লাগলো। আয়না চৌধুরী আরুষের কথা শুনে হতভম্ব হয়ে বসে আছে। তিয়া রামু তুলিকে বলল, তুলি, ড্রাইভারকে ডাক দে, আরুষকে হসপিটালে নিয়ে যেতে হবে। তুলি দৌড়ে বাহিরে গেল। আরুষের আম্মু আরুষের আপু এগিয়ে এসেছে, বলল, এই আরুষ, উঠ, এভাবে নাটক করিস না। উঠ, তেমন কিছু হয় নাই কিন্তু। আরুষের আম্মু কথা শুনে তিয়ার আম্মু তিয়া আয়না চৌধুরী অবাক হয়ে গেল। তিয়ার আগে চিৎকার করে বলল, আরে আপনি মানুষ নাকি অন্য কিছু? সন্তানের এই অবস্থা আর বলেন নাটক করছে? আপনার কি চোখ নাই? ওর মাথা দিয়ে রক্ত ঝরছে আর আপনি বলেন ওই নাটক করছে? তিয়ার কথা শুনে আরুষের আম্মু ভয় পেয়ে গেল। আরুষের আপু তিয়ার আপুকে চুপ থাকতে বলল। তুলি আর ড্রাইভার আসলে ড্রাইভার আরুষকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। তিয়া আয়না তিয়ার আম্মু গাড়িতে উঠে বসলো। আয়না চৌধুরীর বুকের ভেতরে কেমনটা ব্যথা অনুভব করতে লাগলো। উনি বুকে চেপে ধরে আরুষের দিকে তাকিয়ে থাকলো। তিয়া আরুষের মাথাটা নিজের কাঁধে নিয়ে কান্না করতে করতে বলতে লাগলো, আরুষ চোখ খুলো। এই আরুষ, কি হলো? চোখ খুলছো না কেন? তিয়া শান্ত হ, আরুষের কিচ্ছু হবে না। এই আরুষ, কথা বলো না। এই আরুষ, দেখো আমি কিন্তু রেগে যাচ্ছি। আমাকে আরো রাগাবে না। এই আরুষ, চোখ খোলো না। তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। এই আরুষ, চোখ খোলো। তিয়া কান্নায় ভেঙে পড়তে লাগলো। হসপিটালের সামনে পৌঁছে আরুষকে ড্রাইভার কোলে তুলে নিয়ে দৌড়ে হসপিটালের ভিতর নিয়ে গেল। আরুষকে ভর্তি করিয়ে দিয়ে নিচে চলে গেল। তিয়া কেবিনের বাহিরে হাঁটাহাঁটি করতে লাগলো। তুলি আর আরুষের আম্মু আর আপু কিছুক্ষণ পর চলে আসলো।
অনেকক্ষণ পর ডাক্তার বের হইলে ডাক্তার বলে আরুষ মাথায় আর হাতে ব্যথা পেয়েছে, ব্যান্ডেজ করা হয়ে গেছে আর ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। ডক্টরের কথা শুনে আয়না চৌধুরী দীর্ঘশ্বাস ফেলল। তিয়া ডাক্তারের থেকে অনুমতি নিয়ে কেবিনে ঢুকে আরুষের পাশে বসে আরুষের কপালে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়না চৌধুরী দরজার ফাঁক দিয়ে আরুষের দিকে তাকিয়ে আছে আর ভাবতে লাগলো, এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক আছে? না, তা কি করে হয়? ওকে তো আগে কোনোদিন দেখি নাই, ওর আম্মুকেও দেখি নাই। তাও কেন ওকে এত আপন লাগে? আর ও কেনই বা আমার উপরে এত রাগ? আমাকে যেন সহ্যই করতে পারছে না। আরুষের আম্মুর দিকে তাকিয়ে আয়না চৌধুরী অবাক হয়ে ভাবতে লাগলো, এটা কেমন মা? সন্তানের এই অবস্থা, চোখে এক ফোঁটা পানিও নাই। তিয়ার আম্মু আয়নার দিকে তাকিয়ে বলল, কি রে, কি ভাবিস? কিছু না। আয়না, একটা কথা জিজ্ঞেস করব? বল। আরুষের লাস্টের কথাগুলো আমার মাথায় ঢুকছে না। ওই তোকে এত ঘৃণা করে যে ওই তোর কোলে মরতেও রাজি না, কিন্তু তোর সাথে তো আমার জানা মনে এই প্রথম পরিচয় হয়েছে। তাহলে এভাবে ঘৃণা কেন করে? তোকে কি আগে থেকে ও চেনে? আমি বুঝতে পারছি না আরুষ এমন করছে কেন। আমি তো তিয়ার স্বামী হিসেবে এবার প্রথম দেখলাম। বিয়ের আগে কোনোদিন ওকে আমি দেখিই নাই, বাট ও আমাকে এমনভাবে এড়িয়ে যায় আর ঘৃণা করে। মনে হয় আমি ওর কোনো ক্ষতি করেছি, অথচ আমি ওকে আগে চিনতাম না। আরুষকে বিষয়টা জিজ্ঞেস করিস তো, কেনই তোর সাথে এমন করে? একবার ভাবতে পারছোস? কেউ কারো উপরে কতটা ঘৃণা থাকলে কেউ এভাবে কথাগুলো বলতে পারে? হ্যাঁ, আমার আরুষের সাথে কথা বলতে হবে। আয়না চৌধুরী কেবিনের ভিতরে গিয়ে তিয়াকে বলল, তিয়া, তুমি বাসায় যাও, আমি এখানে থাকছি। তোমার তো কলেজে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, যাও। আচ্ছা মামুনি। তিয়া যেতে না চাইলেও যেতে হলো। আরুষের কপালে আলতো করে ঠোঁটে স্পর্শ এঁকে দিয়ে চলে গেল। আয়না চৌধুরী আরুষের পাশে বসে থাকলো। তিয়া বাসে গিয়ে রক্তমাখা জামা কাপড়ের দিকে তাকাতেই তিয়ার পড়ে যাওয়ার কথা মনে পড়তেই বুকটা সহ চিনচিন করে উঠল। তিয়া নিজেকে স্বাভাবিক করে ওয়াশরুমে গিয়ে গোসল করে পোশাক পরে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেল। রাকিব তিয়াকে দেখে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম, আপনার সাথে কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি কি বলবে। আরুষ হসপিটালে ভর্তি আছে। কি? আরুষের কি হয়েছে? সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। আচ্ছা, আমি যাচ্ছি, আমার এমনিতেই অনেক লেট হয়ে গেছে। তিয়া রাকিবকে কথা বলার সুযোগ না দিয়ে হসপিটালের নাম বলে চলে গেল। রাকিবের রাগের শরীর জ্বলতে লাগলো। রাকিব মনে মনে ভাবলো, কি মহিলা, স্বামী হসপিটালে আর উনি কত স্বাভাবিক। একটু কি মনে মায়া দয়া বলে কিছু নাই? রাকিব কথাগুলো বলে বাইক নিয়ে সোজা হসপিটালের দিকে রওনা দিল। এদিকে আরুষের ঘুম ভাঙলে চোখ খুলে আয়না চৌধুরীকে দেখে চমকে উঠল। রাগী লোক নিয়ে বলল, আমার পাশে আপনি কেন? আমি কোথায়? আরুষ উঠতে চাপে মাথায় ব্যথা পেল। আয়না চৌধুরী ধরতে গেলে আরুষ ছিটকিয়ে আয়না চৌধুরীকে সরিয়ে দিয়ে বলল, আপনাকে বললাম না আমাকে ধরবেন না। আপনি কি বুঝেন না আমি আপনাকে পছন্দ করি না? আমাকে কেন পছন্দ করো না? আমি তোমার কি ক্ষতি করেছি? আসলে আরুষ, তুমি আয়নাকে কেন দেখতে পারো না? ওই তোমার কি ক্ষতি করেছে? তুমি ওকে সহ্য করতে কেন পারছো না? আরুষ তিয়ার আম্মুকে দেখে হতভম্ব হয়ে গেল। আরুষ নিজেকে স্বাভাবিক করে বলল, আন্টি, আমি বাসায় যেতে চাই। তুই আসুক, তারপর যেও। এখন বলো, তুমি আয়নাকে কেন দেখতে পারো না? আমি জানি না। এইটা কেমন কথা? তুমি জানো না অথচ তাকে ঘৃণা করো? ওকে দেখতেও খারাপ না, আর এমন কি ওর ব্যবহারও খারাপ না। আয়নাকে তো সবাই কত ভালোবাসে। ও অনেক ভালো একটা মেয়ে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না তিয়া কারোর সাথে খারাপ ব্যবহার করেছে বা কারো কোনো ক্ষতি করেছে। তাহলে তুমি কেন তাকে ঘৃণা করো? আর সজোরে হাসতে লাগলো। মাথায় ব্যথা পাওয়াতে হাত চেপে ধরে বলল, আন্টি, ওনারা তো মহান মানুষ। ওনারা এত মহান যে আমার লাইফটা একদম হেল করে দিয়েছে। ভদ্র মুখোশের আড়ালে যে কত বড় শয়তান, এই আপনি আমার চোখের সামনে থেকে জানতো। আরুষের আম্মু কেবিনে ঢুকে বলল, আরুষ, এই ধরনের ব্যবহার করছিস? তুই জানোস উনি এত কাছে কখন থেকে বসে আছে, তোর জন্য কান্না করছিল, আর তুই তার সাথে এমন ব্যবহার করছিস? তোর আব্বুকে কল দিয়ে সব বলে দেব তুই যে
এত বেয়াদব হইছস, তোর আব্বু জানা দরকার তো। আম্মু, ওনাকে কে বলছে আমার জন্য চোখের পানি ফেলতে? ওর চোখের পানি আমার কাছে বিষ লাগে। যত সব আজাইরা। আয়না চৌধুরী কিছু বলতে যাবে, রাকিব দৌড়ে এসেছে, হাঁটুর উপরে 2 হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আরুষ, তুই ঠিক আছস? এই অবস্থা কি করে হলো? আমি ঠিক আছি। এই মহিলার মুখ দেখলে আর কত ঠিক থাকবো বল? কোন মহিলা? রাকিব আয়না চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আরুষ, এইটা কেমন ব্যবহার? মাথা ঠান্ডা কর। এই, তুমি মাস্টার সাহেবের ভাগনা না? জি আন্টি। আরুষকে তুমি চেনো? জি, ওই আমার বেস্ট ফ্রেন্ড। তুমি কি কিছু জানো ও আমাকে ঘৃণা কেন করে? না মানে, তার মানে তুমি জানো। হয়তো, বাট আমি কাউকে কিছু বলতে পারবো না। কেন? বলা যাবে না, তাই বলতে পারবো না। রাকিব, তুমি বলো, আমি শুনতে চাই। আমি ওর কি এমন ক্ষতি করেছি যে আমাকে ও ঘৃণা করে? রাকিবকে অনেক জোরাজোরি করতে লাগলো। আরুষ রেগে গিয়ে বলল, উফ, ওকে এত জোরাজোরি করছেন কেন? সময় হইলে আমি আপনাকে বলে দিব। আর এখন শুনবেন নাকি? শোনার খুব ইচ্ছা থাকলে আমি এখন বলবো। আন্টি, আম্মু, আপনারা যদি কিছু মনে করেন। আরুষের কথা বুঝতে পেরে তিয়ার আম্মু আরুষের আম্মুকে নিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। আরুষ মিটিমিটি করে হাসতে হাসতে বলল, শুনতে চান? শোনার আগে জানতে হবে আমি কে। কে তুমি? এইদিকে আছেন, কানটা একটু দিন। আয়না চৌধুরী আরুষের দিকে গেলে আরুষ ফিসফিস করে বলল, আমি আপনার অবৈধ সেই সন্তান যাকে হসপিটালে ফেলে দিয়ে আসার হুকুম দিয়েছিলেন। আমি একটা চাকর সন্তান যার বাবা মা থাকতে তাদের কোনো পরিচয় নাই। আরুষ কথাগুলো বলে হাসতে লাগলো। হাসতে হাসতে আরুষের চোখ বেয়ে পানি বের হতে লাগলো। আয়না চৌধুরী কয়েক পা পিছিয়ে গেল। আরুষের হাসির প্রতিধ্বনি কানে বাজতে লাগলো। আয়না চৌধুরী কানে হাত দিয়ে চিৎকার করে উঠল, তুমি হাসি থামাও, তোমার হাসি আমার সহ্য হচ্ছে না। আহা, আপনার তো আমার হাসি সহ্য হচ্ছে না, আর আমার আপনাকে। চলে যান আমার সামনে থেকে। আয়না চৌধুরী চিৎকার শুনে তিয়ার আম্মু আরুষের আম্মু কেবিনে ঢুকে দেখে আয়না চৌধুরী পড়ে যাচ্ছে। তিয়ার আম্মুকে ধরে বলল, তোমরা এভাবে হাসছো কেন? কি করছো? ওই, কি হলো? সত্যি করে বলো, ওর সাথে তোমরা কি করছো? আন্টি, আমরা কিছুই করি নাই। আরো শুধু জানিয়েছে কেন ঘৃণা করে। এতে উনি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। ধরছো না কেন? ধরো ওকে। রাকিব, ভর্তি করে আয়। রাকিব আয়না চৌধুরীকে নিয়ে যেতে লাগলো। আর সে চোখের পানি মুছে ফেল। আর বেডের উপরে শুয়ে আছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। রাকিব আরুষের পাশে বসে পড়ল। আন্টি, মাথায় অতিরিক্ত চাপ পড়ছে, এভাবে না বললেও পারতে। যার যার ব্যথা সেই বুঝে। নিজের গর্ভধারিণী মাকে সামনে দেখেও বলতে পারি না মা বলে। মায়ের ভালোবাসাটাও পাই নাই। চিন্তাবো না আমার আসল বাবা মাকে। আর উনি এমন মা যে সন্তানকে ফেলে দিয়ে আসতে হুকুম করতে পারে। সেই ধরনের বাবা মা আমার চাই না। আমি এই ধরনের মানুষদের ঘৃণা করি, যারা সন্তান জন্ম দিয়ে তাদের অস্বীকার করে। আরুষের কথা শেষ হতেই তিয়া চলে আসে। রাকিবের মুখ থেকে তিয়ার নামে কথা শুনে তিয়া ভিতরে না ঢুকে দাঁড়িয়ে পড়লো। আর এদিকে রাকিব বলতে লাগলো, আমি বুঝতে পারছি। আচ্ছা, তুই রেস্ট নে। আর তোর বউ একটা জিনিস, তোর এই অবস্থা আর উনি কলেজে পড়ে আছে। এই মহিলা কেমন ধরনের মানুষ আল্লাহ জানে। তোকে স্বামী হিসেবে মানা বা না মানা, তারপর তো মানুষের প্রতি মানুষের একটু টান থাকবে। রাকিবের কথা শুনে তিয়া রেগে ভিতরে ঢুকে কিছু বলবে, তার আগেই আরো শেষে বলল, হা, তুই আবার আমার বউয়ের পিছনে লাগলি কেন? উনি শিক্ষিকা কলেজের, ওনাকে তো কলেজে যেতে হবে। পাগল, ওকে আমরা যেমন ভাবি ওই আসলে তেমন না। কাউকে না বুঝে তাকে নিয়ে কিছু বলা উচিত না। আরুষের কথা শুনে তিয়ার মনটা নরম হয়ে গেল। রাকিব আরুষের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলল, আরে ম্যাম, কি তোকে কিছু খাইছে নাকি? আর এত গুন গাচ্ছিস? রাকিবের কথা শুনে আরুষ সজোরে হেসে দিয়ে বলল, দূর শালা। আচ্ছা ভাইয়া, আমাকে আর হাসাস না, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আচ্ছা, তুই রেস্ট নে। এই, তুই কিছু খাইছস? খাবার কিনে নিয়ে আসবো? আরুষ কিছু বলার আগেই তিয়ার ভিতরে ঢুকে বলল, তার দরকার নাই, আমি খাবার নিয়ে এসেছি। তিয়ার কথা শুনে রাকিব ভয়ে উঠে বসলো। ভুরু কুচকে বলল, ম্যাম, আপনি কখন এসেছেন? কেন, আমার নামে কিছু বলেছিলে নাকি দুজন মিলে? আরে না না ম্যাম, কি বলেন? আপনার নামে কিছু বলতে পারি? তা ম্যাম, আপনি এই সময়? তিয়া খাবার বক্স খুলে টেবিলের উপরে রাখতে লাগলো। আর রাকিবকে বলল, ছুটি নিয়েছি।
ও আচ্ছা, ম্যাম দিন আমার কাছে, আমি খাওয়াই দেই আরুষকে, ওর হাতে তো ব্যথা পেয়েছে। দরকার নাই, তুমি বসে থাকো। ম্যাম ওই কি হাত দিয়ে খাবেন নাকি? দেখেন ম্যাম, সব জায়গায় জোর দেখাবেন না। তিয়া রাগী লোক নিয়ে তাকাতে রাকিব চুপ হয়ে গেল। তিয়া একটা প্লেটে খাবার বেড়ে আরুষের পাশে বসে ভাত চটকাতে লাগলো। আরুষ রাকিব হা হয়ে তাকিয়ে আছে। তিয়া রাকিবের দিকে তাকিয়ে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? আর এই রাকিব, তুমি সবসময় আমার সতীনের মতো ব্যবহার করো কেন? তিয়ার কথা শুনে আরুষ মিটিমিটি হাসলো। আর রাকিব ভেবাচাকে খেয়ে বলল, কি বলেন? আমি আপনার সতীনের মতো ব্যবহার করলাম কখন? আর আমি তো ছেলে, আমি সতীন কেমন হই? যখন তোমাদের একসাথে দেখি তখনই একে অপরের কেয়ার নাও, আবার আরুষকে খাইয়ে দাও। দুজন একে অপরকে ছাড়া চলতে পারো না নাকি? তিয়ার কথার ভিতরে জেলাসি ভাব দেখে রাকিব দুষ্টামি করে বলল, কি করব, বন্ধুকে বিয়ে করলাম, বন্ধুর বউ পাত্তাই দেয় না, তাই বন্ধুর বউয়ের অভিনয় করে বন্ধুকে সান্ত্বনা দেই। রাকিবের কথা শুনে আরো হাসি থামাতে পারল না। তিয়া রেগে রাকিবের দিকে যাবে, রাকিব দৌড়ে দরজার কাছে গিয়ে পড়ল। স্বামীর যত্ন নিয়েন, না হইলে অন্য বেটির লোকে বিয়ে দিয়ে দিব। রাকিবের বাচ্চার দিকে আয়। ইয়া মানে ম্যাম, আমি বিয়ে করি নাই, আমার এখনো বাচ্চা হয় নাই। দুই বন্ধুই একটা ফাজিল, মেরে হাড্ডি ভেঙে ফেলবো। ইস, কথার ভিতর কত মধু মেখে আছে। মানে? রাকিব কিছু বলার আগে আরুষ রাগী লোক নিয়ে বলল, ওই শালা, আমার বইয়ের উপরে লাইন মারিস না, ভুলে যাসনি উনিকে ক্লাসে পাইলে না, যা নিজের গার্লফ্রেন্ড সাথে লাইন মারগা। রাকিব মাথা চুলকাতে চুলকাতে আরুষের দিকে আর তিয়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দিয়ে বলল, উনি কলেজে ম্যাম হইলে কলেজের বাইরে আমার ভাবি লাগে, সেইখানে আমি ওনার সাথে লাইন মারতে পারি। শালা তুই চুপ করে বসে থাক। রাকিবের কথা শুনে তিয়া রেগে যেন খাবার এখনই ঢিল মেরে ফেলে দিবে। রাকিব পরিস্থিতি বুঝে দৌড়ে পালালো। তিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, আমি বলেছিলাম না সব বন্ধুরা খারাপ, গার্লফ্রেন্ড থাকতে আবার বন্ধুর বউয়ের সাথে লাইন মারতে আসে। তিয়ার কথা শুনে আরুষ হেসে ফেল। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, আরে বউ, রেগে যাচ্ছ কেন? ওই তোমার সাথে মজা করছে, ওই ওর গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসে, ওই আমার মতো পবিত্র নিজের জিনিস ছাড়া অন্য কারোর দিকে নজর দেয় না। কত যে পবিত্র চোখ, মেয়ে ফ্রেন্ডদের সাথে ঘষাঘষি করে আবার এসেছে। তিয়ার কথা শুনে আরুষ দাঁতে দাঁত চেপে হেসে দিল। তিয়ার রাগে বলল, হা করেন। তুমি খাইছো? হা করতে বলছি করো। আচ্ছা শুনো, আমার এখন ক্ষুধা নাই, তুমি আয়না আন্টি তোমার আম্মু আমার আম্মুকে নিয়ে বাসায় গিয়ে খেয়ে নাও। ওদের তো হসপিটালে কোথাও দেখলাম না। কোনো এক কেবিনের ভিতরে আছে। কেবিন কি করে? আয়না আন্টি জ্ঞান হারিয়ে ফেলছে। ও আচ্ছা, তুমি খেয়ে নাও। খাবো না, বাসায় যাব। আচ্ছা আগে খেয়ে নাও, তারপর ডাক্তারের সাথে কথা বলে নিয়ে যাব। ক্ষুধা লাগছে না ওনাদের নিয়ে, তুমি খেয়ে নাও, যাও। আচ্ছা বুঝছি, তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। তিয়া কেবিন থেকে বের হয়ে ডাক্তারের সাথে দেখা করতে গেল। ওনার সাথে কথা বলে আয়না চৌধুরীকে খুঁজতে লাগলো। কোথাও খুঁজে না পেয়ে আরুষের কেবিনের সামনে এসেছে। দেখে আয়না চৌধুরী আরুষের হাত ধরে কান্না করছে, আর আরুষ বারবার সরিয়ে দিচ্ছে। তিয়া ভিতরে ঢুকে বলল, আরুষ, তুমি আন্টির সাথে এমন করছো কেন? তোমার আন্টিকে নিয়ে যাও, এমন ন্যাকামি আমার একদম দেখতে ইচ্ছে হচ্ছে না। তিয়া মামনি, আরুষকে বলো না আমাকে ক্ষমা করে দিতে। কিসের ক্ষমা আন্টি? তিয়া ওর আম্মুর দিকে তাকাতেই তিয়ার আম্মু বলল, আমি বুঝতে পারছি না ও কিসের ক্ষমা চায়, আর আরুষ বা ওকে ঘৃণা কেন করতেছে। কিছু তো রহস্য আছে। আহ, ব্যথা পাচ্ছি তো হাতে। আরুষ ব্যথা পাওয়াতে আয়না চৌধুরী আরুষের হাতে চুমু দিয়ে বলল, সরি বাবা, আমি বুঝতে পারি নাই। ড্যাড ছাড়েন তো, বউ ডাক্তার কি বলল? রিলিজ নিয়ে যেতে পারবো। তাহলে চলো বাসায় যাব। হাসতে পারবে নাকি ড্রাইভারকে ডাকবো? হ্যাঁ পারবো, ডাকতে হবে না। আরুষ বেড থেকে নেমে পা রাখতে যাবে, সাথে সাথে পড়ে যেতে নাই। আয়না চৌধুরী এসে আরুষকে ধরে, তিয়া আরেক পাশে ধরলো। আরুষ আয়না চৌধুরীকে বলল, আপনি ছাড়েন। হাঁটতে পারছো না, ব্যথা পাবে। হা হা, শরীরের ব্যথা দেখলেন, মনের ব্যথাগুলো ঠিক করবেন কিভাবে? ওইটাকে নিজে থেকে ঠিক করতে হয়, তাই এই ব্যথা নিজে থেকে সামলাতে পারবো। আরুষ কথাটা বলে তিয়াকে ধরে হেঁটে যেতে লাগলো। আয়না চৌধুরীর চোখ বেয়ে পানি পড়তে লাগলো। তিয়ার আম্মু, আয়না চৌধুরী আর আরুষের আম্মু মিলে ওদের পিছন পিছন যেতে লাগলো। 5 জন হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে উঠে বাসার দিকে রওনা দিল। আরুষের আম্মু
আরুষকে বলল, আরুষ, তোর বেয়াদবি বের করব। তোর আব্বুকে খবর দিয়েছি। তোর আব্বু মনে হয় এ বাসায় চলে এসেছে। এই, আপনি প্লিজ চুপ করবেন? সব সময় খালি ওর ভুলগুলোই দেখেন আর বকার উপরেই থাকেন। ভালো ব্যবহার করতে পারেন না? আপনি নিজেই চুপ থাকেন। আমার আম্মু আমার সাথে যা ইচ্ছে করবে, এতে আপনার কি? নিজের চিন্তা করেন। আর আম্মু, তুমি আব্বুকে এই অবস্থায় ওই বাসায় আসতে বলে কেন? আমি বেয়াদবি করছি, পরে শাস্তি মাথা পেতে নিয়ে নিব। শুধু শুধু আব্বুকে ওই বাসায় আসতে বলছো? মজিদ ভাই কি সত্যি বাসায় এসেছে? ওনার সাথে আমার কথা বলতে হবে। ওমা, আপনি আমার জামাইয়ের নাম জানলেন কেমনে? বিয়ে দিন হয়তো শুনেছিল। ও আয়না চৌধুরী কাউকে ফোন দিল, কল দিয়ে বলল, আয়ান, তুমি কত দূর? তোমাকে না বললাম তাড়াতাড়ি তিয়াদের বাসায় আসতে? প্রায় এসে গেছি, বাট এত জরুরি আসতে বলছো কেন? আমি তোমার সাথে সংসার করার জন্য ডাকছি না, তোমাকে আসতে বলেছি, আসো। আমার খেয়ে কাজ নাই? আমার বউ বাচ্চা রেখে তোমার সাথে সংসার করতে যেতে হবে? উল্টো পাল্টা কথা বললে কিন্তু আমি মাঝপথ থেকে চলে যাব। আচ্ছা সরি, তাড়াতাড়ি আসো প্লিজ। আয়না চৌধুরীর কথা শেষ হলে কল কেটে দিল। তিয়ার আম্মু অবাক হয়ে বলল, আয়ান ভাইয়ের সাথে তোর কথা হয় এখনো? মাঝে মাঝে। ভাই জানে? ও সব জানে আর আমাকে সন্দেহ করে না। আরুষ কিছু বলার আগেই ড্রাইভার গাড়ির বাসার ভিতরে নিয়ে থামিয়ে দিল। তিয়া আরুষকে ধরে ভিতরে নিয়ে যেতে লাগলো। আরুষ বাসার ভিতরে ঢুকতেই আরুষের আব্বু চমকে গেল। আরুষ বাপ, আমার তো কি হয়েছে? তোর এই অবস্থা কেন? আব্বু ঠান্ডা হও, আমার কিছুই হয় নাই। আব্বু, এটা তোমার বৌমা তিয়া, এটা আমার আব্বু। আসসালামু আলাইকুম আঙ্কেল। তুমি আমার ছেলে এই অবস্থা করেছো? তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, বাবার টাকা পয়সা আছে বলে যা ইচ্ছে করবে? নিজেকে কি ভাবছো তুমি? আরুষের আব্বুর কথা শুনে সবে ভেবাচাকা খেয়ে গেল। আরুষের আম্মু কিছু বলতে যাবে, সাথে সাথেই আরুষের আম্মুর গালে থাপ্পড় মেরে বলল, তুই চুপ থাক, তুই আর একটা কথাও বলিস না। তোর টাকার লোভের জন্য আজ আরুষ। আব্বু আব্বু ওয়েট, আম্মুর উপরে রেগে যাচ্ছ কেন? তুমি বাহিরের মানুষজনের সামনে আমার আম্মুর গায়ে হাত দিতে পারো না। আব্বু, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আর তিয়ার জন্য আমার কিছুই হয় নাই। আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম পা স্লিপ খেয়ে। বিশ্বাস না হইলে ওই মহিলাকে জিজ্ঞেস করেন। আরুষের আব্বু আয়না চৌধুরীর দিকে তাকাতেই চমকে গেল, সাথে সাথে মাথা নিচু করে বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম মজিদ। আয়না চৌধুরী কিছু বলতে যাবে, তার আগেই আরুষ বলল, আব্বু, আমার সাথে চলো। আর তুমি মাথা নিচু করে আসো কেন? তুমি ওদের গোলাম না যে মাথা নিচু করে থাকবে? তিয়ার কিছু বলার আগেই আয়ান তালুকদার বাসার ভিতরে ঢুকে পড়ল। আয়ান তালুকদার আরুষের আব্বুকে দেখে সালাম করলো মাথা নিচু করে। আয়ান তালুকদার আরুষের আব্বুকে জড়িয়ে ধরলো। আরুষের আব্বুর খোঁজ খবর নিতে লাগলো। আর কিছু বলতে যাবে, তার আগেই আরুষ বলে উঠল, আঙ্কেল, আপনি যা বলতে চাচ্ছেন, আমার মনে হয় আমাদের চারজনের একসাথে কথা বলে সব মিটিয়ে নেওয়া ভালো। আরুষের কথা বুঝতে পারলো না। আরুষের দিকে তাকালো। আরুষ ওদের একটা রুমে যাওয়ার দিকে ইশারা করলো। আয়না চৌধুরী আরুষকে ধরে বলল, আয়ান, আয়ুষকে ধরো, ও একা হাঁটতে পারবে না, ওর হাতে পায়ে ব্যথা পেয়েছে। আয়ন তালুকদার আরুষকে ধরে নিয়ে যেতে লাগলো। সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ওরা চারজন রুমের ভিতরে গেল। আয়না চৌধুরী আরুষকে খাটের উপরে বসিয়ে দিল। আরুষ বলল, আন্টি, দরজাটা লাগিয়ে দেন। দরজা লাগিয়ে দিয়ে আয়ন তালুকদার আরুষের আব্বুকেই বলল, মজিদ, আমার সন্তান কই? আমরা দুইজন তোকে কত খুঁজি, তোর কোনো ধারণাও? প্লিজ ভাই, আমায় বলে দে আমার সন্তান কোথায়। আরুষ হাসতে লাগলো। ওর আব্বুর কলার ধরে আরুষ রেগে গিয়ে বলে উঠল, আয়ান, মজিদকে ছাড়ো, আমাদের সন্তান তোমার পেছনে, ওইটাই আমাদের সন্তান। আয়ন তালুকদার আরুষের দিকে তাকাতে আরুষের কাছে এগিয়ে যাবে, তার আগে আরুষ বলল, না না, একদম না, আমার কাছে আসার চেষ্টা করেন না। কেন? আমি আপনাদের বাবা মা হিসেবে মানি না। আমার বাবা ওই লোকটা। আপনাদের সংসার আছে, আমি চাই না আপনাদের সংসার ভেঙে যাক আমার জন্য। আমার আপনাদের দেখার অনেক ইচ্ছে ছিল। আপনাদের মতো মহান জনকে দেখে আমি অনেক আনন্দিত। এখন আপনারা আসতে পারেন। আর হ্যাঁ, এখানে কি কি কথা হলো বাহিরে কেউ যেন না জানে। আপনাদের সাথে আমার কি সম্পর্ক আমি চাই না কেউ জানুক।
আমি মজিদ রহমানের ছেলে, আর এই পরিচয়ে বাঁচতে চাই। আরুষ, তোর পায়ে ধরি বাপ, এমন ভাবে বলিস না। বিশ্বাস কর, আমরা তোকে অনেক খুঁজেছি। হয়তো রাগের বশে তোকে আমরা ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু যখন মজিদ তোকে নিয়ে অনেক দূরে চলে গেল, তখন আমরা আর নিজেদের কন্ট্রোল করতে পারি নাই। আরুষ, প্লিজ আমাদের ক্ষমা করে দে, আর একবার আমাদের আব্বু আম্মু বলে ডাক। তুই যা বলবি আমরা তাই শুনবো। আব্বু প্লিজ আমাদের ক্ষমা করে দে, আমরা তোকে অনেক ভালোবাসি রে। তোকে আমরা আজও খুঁজে বেড়াই, দুইজন কত ট্যুরে যাই শুধুমাত্র তোকে খোঁজার জন্য। আইন তালুকদার আয়না চৌধুরীর আরুষের পা ধরতে যাবে, সাথে সাথে আরুষ হাত দিয়ে থামিয়ে দিতে গিয়ে হাতে ব্যথা পাইল। আইন তালুকদার আয়না চৌধুরী আরুষের 2 হাত ধরে চুমু দিয়ে কপালে ঠোঁট ঠেকিয়ে বলল, সরি আব্বু, হাতে ব্যথা পাইছস? আরো ওনারা যাই করো, ওনারা খারাপ মানুষ না। ওনাদের রক্তের রাগ জিত একটু বেশি, যেমন তুইও হয়েছিস। যা বলস তাই করে ছাড়স, তেমন তোর বাবা মাও। আমার মনে হয় তোর ওদের ক্ষমা করে দেওয়া উচিত। আমি ওনাকে ক্ষমা করতে পারি, বাট উনি যেন কাউকে কখনোই না বলে আমি ওনাদের অবৈধ সন্তান, আর আমি চাই না আমার সম্পর্কে বাহিরে কেউ যেন ওনাকে ঘৃণা করুক। আরুষের কথা শুনে আইন তালুকদার আয়না চোখের পানি যেন থামছে না। আরুষকে আলতো করে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, আমাদের নাকি ঘৃণা করিস? তাহলে আমাদের কথা কেন ভাবছিস? আমি মানুষের ক্ষতি পছন্দ করি না। যাই হোক, এখানে স্টপ হয়ে যান। জোর কর, বাইরে গেলে তিয়া অনেক জেরা করবে। আমি যা বলবো ওইটার সাথে মাথা নাড়াবেন। আচ্ছা আরুষ, একবার আমাদের আম্মু আম্মু বলে ডাক না। আমার মুড নাই, ছাড়েন। আপনারা বাহিরে যাব, আর আপনাদের ফ্যামিলি নিয়ে সুখে থাকেন। আমি একটা স্মৃতি অধ্যায়, যাকে সারা জীবন মনে রাখার কিছুই নাই, শুধু মনে রেখে নিজেদের কষ্ট দেওয়ার কিছু নাই। আরুষ চোখের পানিগুলো টি শার্টের হাঁটা দিয়ে মুছে দাঁড়াতে যাবে, সাথে সাথে আইন তালুকদার আয়না চৌধুরী ধরে নিজের চোখের পানি মুছে ফেল। আরুষের 2 গালে দুজন চুমু দিল। আরুষের ভালো লাগলো, প্রকাশ করলো না। 4 জন বের হয়ে গেলে তিয়া জেরা করতে লাগলো। আরুষ বলল, উফ, এই বউটাও না, কলেজেও এমন করে, বাসায়ও। আরে ওনাদের বাসায় আমার আম্মু কাজ করত, আর অনেক কাহিনী ছিল, সেইটাই একে অপরকে ক্ষমা চেয়ে মিটিয়ে নিল। আঙ্কেল আন্টি আমাকে একটু উপরে রেখে আসবেন? আচ্ছা চলো। আরুষকে ধরে নিয়ে যেতে লাগলো। তিয়ার কথাগুলো বিশ্বাস হয় না, এটা তিয়ার মুখ দেখে বোঝা গেল। আরে না না, কি বলছেন? ক্ষমা চেয়ে আমাকে ছোট করে দিবেন না। আচ্ছা আঙ্কেল আন্টিকে নিয়ে রুমে যান। ভাবি রান্না করছে তো নাকি? ভাবি রান্না করছেন তো নাকি? আমি আপনাদের জন্য খাবার নিয়ে যাচ্ছি, আপনারা যান। তিয়া রান্নাঘরে চলে গেল, আর এদিকে আরুষকে তিয়ার রুমে শুয়ে দিল। আইন তালুকদারের ফোন বেজে উঠল। তাদের কথা শুনে বুঝে গেল তার স্ত্রী তাকে যেতে বলছে। কথা শেষ হলে 2 জন বাইর হতে যাবে, তখনই আরুষ পিছন থেকে বলল, আব্বু আম্মু। আরুষের কথা শুনে 2 জন খুশিতে পিছনে তাকাতেই আরুষ বলল, আমার সাথে কিছুদিন থাকা যায় না? অবশ্যই থাকা যায়। আচ্ছা আমি এখনই বলে দিচ্ছি, আমি বাসায় যেতে পারবো না। আইন তালুকদার খুশি হয়ে কল দিয়ে অফিসের কথা বলে যাওয়া ক্যান্সেল করে দিল। আরুষের সাথে 7 দিন অনেক আনন্দে থেকে আইন তালুকদার আয়না চৌধুরী চলে যায়। এই 7 দিনে আরুষ মোটামুটি অনেকটা সুস্থ হয়ে গেছে। তিয়ার সাথে সম্পর্কটা আরো ভালো হয়ে গেছে। আরুষের কাঁধে মাথা দিয়ে তিয়া বলল, আরুষ আমাকে সবসময় এইভাবেই ভালোবাসবে তো? আমি কাউকে ছেড়ে যাই না, আমাকে সবাই ছুঁড়ে ফেলে দেয়। তুমি যতদিন থাকবে ততদিন রাখবো। যদি দেখি আমার সাথে তোমার থাকতে সমস্যা হচ্ছে, তাহলে সোজা তোমার থেকে দূরে সরে যাব। গলা চেপেও আমি মেরে ফেলবো। আমার রাগ হইলে আমি কি করে জানি না, তুই উল্টা আমার রাগ ভাঙিয়ে কাছে টেনে নিবি। উল্টা কি বলি, আমার থেকে দূরে সরে যাবি? তিয়া আরুষের গলা চেপে ধরলে আরুষ হাত দিয়ে ধরে পড়ল। আরে বাবা ছাড়ো, মজা করছি। একবার যখন তোমাকে পেয়েছি, সেখানে তোমার থেকে দূরে যাওয়ার প্রশ্ন আসে না। আরুষ তিয়ার কপালে চুমু দিল। তিয়া আরুষের বাহু জড়িয়ে ধরে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও না, আমার এমন তোমাকে দেখতে ভালো লাগছে না। মোটামুটি কিন্তু হয়ে গেছি, তুমি চাইলে তোমার সাথে এখন বাসরটা করে নিতে পারি। তিয়া আরুষের বাহুতে একটা আলতো করে মেরে লজ্জা পেয়ে বলল, যা ফাজিল একটা। আরুষ টান দিয়ে তিয়াকে কাছে টেনে নিল, তিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল।